ইসলামের ইতিহাসের এক অকুতোভয় বীরের নাম গাজী সুলতান সালাহউদ্দিন আইয়ুবী, যাকে পুরো খ্রিস্টান জগৎ গ্রেট সালাদিন নামে অভিহিত করত। মধ্যযুগে যখন পুরো দুনিয়া অন্ধকারাচ্ছন্ন, তখন ইসলামের গগনে সোনালী রোদের ঝলমল। ইসলামী ইতিহাসের গৌরবোজ্জ্বল যুগের বীরদের মধ্যে অন্যতম এক বীর সেনানী হলেন তিনি। আমরা বর্তমান মুসলমানদের অনেকেই তাকে ভালোভাবে চিনি না, জানি না তার ইতিহাস কি। পশ্চিমা সংস্কৃতি আমাদের এমনভাবে গ্রাস করেছে, যেখানে নিজেদের ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন হয়ে পড়েছি আমরা। এখনও প্রেক্ষাপটে ইসলামের ইতিহাস জানা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আপনাদের জন্য নিয়ে হাজির হলাম বিখ্যাত ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ রচিত ক্রুসেড সিরিজটি। এই সিরিজে ঔপন্যাসিক তার লেখনীতে ফুটিয়ে তুলেছেন সালাহউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক ক্রুসেড যুদ্ধের ইতিহাস। এই সিরিজের প্রথম পর্ব দুঃসাহসিক অভিযান। এই পর্বকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আজ পর্বের প্রথম পর্ব। আশা করছি ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে সিরিজের পরবর্তী পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে। তাই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছে ক্রুসেড সিরিজের প্রথম অধ্যায় দুঃসাহসিক অভিযানের প্রথম পর্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাজী সালাহউদ্দিনের দুঃসাহসিক অভিযান। আসাদ বিন হাফিজ। ক্রুসেড খ্রিস্টান ও মুসলমানদের মরণপণ লড়াই কাহিনী। ইসলামকে পৃথিবীর বুকে থেকে মুছে ফেলার চক্রান্তে মেতে উঠল খ্রিস্টানরা। একে একে লোমহর্ষক অসংখ্য সংঘাত ও সংঘর্ষে পরাজিত হয়ে বেছে নিল ষড়যন্ত্রের পথ। মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দিল গুপ্তচর বাহিনী, ছড়িয়ে দিল মদ ও নেশার দ্রব্য, যাকে যাকে পাঠালো প্রশিক্ষণপ্রাপ্ত সুন্দরী গোয়েন্দা। বড় বড় সেনা অফিসার এবং আমির ওমরাদের হারেমগুলোতে ওদের ঢুকিয়ে দিল নানা কৌশলে। ভাসমান পতিতা ছড়িয়ে দিল সর্বত্র। মদ, জুয়া আর বেহায়াপনার স্রোত বইয়ে দিল শহরগুলোতে। একদিকে সশস্ত্র লড়াই, অন্যদিকে কুটিল সাংস্কৃতিক হামলা। এই দুয়ের মোকাবেলায় রুখে দাঁড়ালো মুসলিম শ্রেষ্ঠ বীররা। তার মোকাবেলা করলো এমন সব অবিশ্বাস্য শ্বাসরুদ্ধকর ঘটনার এবং মানুষের কল্পনাকেও যা হার মানায়। শুরু করছে সুলতান সালাহউদ্দিন গাজীর দুঃসাহসিক ঐতিহাসিক পথযাত্রার উপর নির্মিত রহস্য সিরিজ ক্রুসেড। জাদুল আসাদের তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। শিরস্থানে খুলেননি। তাঁবুর বাইরে সশস্ত্র দেহরক্ষীরা পাহারা দিচ্ছে। কয়েক মুহূর্তের জন্য রক্ষী বাহিনীর কমান্ডার একটু অন্যদিকে গেলেন। একজন গার্ড পর্দায় শত ফাঁক করে উকি দিল তাঁবুর ভেতর। দু চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে আছেন সালাহউদ্দিন। গার্ড বাইরে দাঁড়ানো 4 জন সঙ্গীর দিকে তাকালো, চোখ বন্ধ করে খুলল একবার। সে 4 জন দেহরক্ষীর অন্যদের সাথে গল্প জুড়ে দিল। তাঁবুতে ঢুকলো প্রথম রক্ষী, খঞ্জর হাতে নিল। বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে গেল ঘুমন্ত সুলতানের দিকে। খঞ্জর বাগিয়ে ধরে হাত উপরে তুলল। আইয়ুবের বুক লক্ষ্য করে যখন নেমে আসছিল হাত, ঠিক সেই মুহূর্তে পাশ ফিরলেন তিনি। রক্ষীর আঘাত গিয়ে পড়ল সালাহউদ্দিন আইয়ুবীর শিরস্ত্রাণে। বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে গেলেন সালাহউদ্দিন আইয়ুবী। নিমিষেই ঘটনা আঁচ করে নিলেন। নিজের বাছাই করা দেহরক্ষী আক্রমণ করেছে দেখেও হতবাক হলেন না। রক্ষী শিরস্ত্রাণের পাশ কেটে মাটিতে গেঁথে যাওয়া খঞ্জর টেনে তুলছিল। ফলকে পূর্ণ শক্তিতে রক্ষীর মুখে ঘুষি মারলেন সালাহউদ্দিন। মট করে হাড় ভাঙার শব্দ হলো। বিকট শব্দ করে চিত হয়ে পড়ে গেল রক্ষী। সালাহউদ্দিন আইয়ুবী রক্ষীর হাত থেকে ছিটকে পড়া খঞ্জর নিজের হাতে তুলে নিলেন। চিৎকার শুনে বাইরে থেকে ছুটে এলো 2 জন রক্ষী। ওকে বেঁধে ফেলো, নির্দেশ দিলেন সুলতান। কিন্তু ওরা সুলতানের আদেশ অমান্য করে উল্টো আইয়ুবীকেই আক্রমণ করে বসল। একা খঞ্জর দিয়ে 2 রক্ষীর তলোয়ার মোকাবেলা করতে লাগলেন আইয়ুবী। তাঁবুর ভেতর শুরু হলো অসময় এক লোমহর্ষক লড়াই। 2-1 মিনিটের মধ্যে অন্য গার্ডরাও ভেতরে প্রবেশ করলো। অবাক বিস্ময়ে কয়েক মুহূর্তে তারা তাকিয়ে রইল আইয়ুবী ও রক্ষীদের অসম লড়াইয়ের দিকে।
সম্বিত ফিরে পেলেন। একজন এগিয়ে এসে আঘাত করল রক্ষীদের। দেখা দেখি অন্য রক্ষীরাও ঝাঁপিয়ে পড়ল। এবার রক্ষীরা দুই দল হয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করলো। আপন পর পার্থক্য করতে না পেরে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন সালাহউদ্দিন আইয়ুবী। সংঘর্ষ থেমে গেল। দুজন নিহত হলো এই সংঘর্ষে। আহত হলো কয়েকজন, পালিয়ে গেল একজন। তদন্ত শেষে দেখা গেল দেহরক্ষীদের 7 জন ছিল ঘাতক দলের সদস্য। গুমাস্তগিন নামে খলিফা সালেহের এক কেল্লাধিপতি আইয়ুবীকে হত্যার জন্য এদের নিয়োগ করেছিলেন। সালাহউদ্দিন আইয়ুবীকে হত্যা করার এই ধরনের কয়েকটি প্রচেষ্টা পরপর ব্যর্থ হলো। এই হত্যা পরিকল্পনার হোতা ছিলেন সাইফুদ্দিন। সাইফুদ্দিন ছিল সালাহউদ্দিনের চাচাতো ভাই খলিফা আস-সালেহের একজন আমির। যে সময়ের কথা বলছি তখন মুসলিম দুনিয়ার কেন্দ্রীয় শাসন ছিল নামমাত্র। আমিরুল মুমিনিন মুসলিম বিশ্বের প্রধান হলেও কার্যত ইসলামী দুনিয়া ছিল তার নিয়ন্ত্রণ বহির্ভূত। বিভিন্ন প্রদেশের গভর্নরগণ সুলতান উপাধি ধারণ করে বলতে গেলে স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করত। এই ঘটনার পর একদিন ভোরে সাইফুদ্দিনকে লক্ষ্য করে একটি চিঠি পাঠালেন সালাহউদ্দিন আইয়ুবী। তাতে তিনি লিখলেন, খাঁচায় বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজো, নারী আর মদের মাঝে খোঁজো জীবনের মানে, কিন্তু জানো না সৈনিকের জীবন মানেই এক বিপজ্জনক খেলা। চিঠিটি লিখেছিলেন তিনি 1175 সালের এপ্রিল মাসে। খলিফা সালেহ এবং সাইফুদ্দিন খ্রিস্টানদের সহযোগিতায় আইয়ুবীর সাথে যুদ্ধে লিপ্ত হলো। পরাজিত হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সাইফুদ্দিন। তার তাঁবুতে পাওয়া গেল অগণিত সম্পদ, পাওয়া গেল খাঁচায় বন্দি রং বেরঙের পাখি, এক ঝাঁক সুন্দরী তরুণী, নর্তকী, গায়িকা, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র আর পিপা ভর্তি মদ। সালাহউদ্দিন খাঁচার দুয়ার খুলে দিলেন। পাখিরা উড়ে গেল উন্মুক্ত আকাশে। নর্তকী, গায়িকা আর তরুণীদের মুক্ত করে দিলেন। চিঠি লিখলেন আমির সাইফুদ্দিনের কাছে, তোমরা বেইমানি করে খ্রিস্টানদের সহযোগিতায় আমাকে নিশ্চিহ্ন করে দিতে চাইছ। একবারও কি ভেবেছ তোমাদের এই ষড়যন্ত্র ইসলামী বিশ্বের মানচিত্র মুছে দিতে পারে? যদি আমাকে ঈর্ষা করো, যদি আমি তোমাদের শত্রু হয়ে থাকি, মেরে ফেলো আমায়। দুবার সে চেষ্টাও করেছ, সফল হওনি। আবার না হয় চেষ্টা করে দেখো, এবার সফল হলে হতেও পারো। যদি নিশ্চয়তা দিতে পারো আমাকে হত্যা করলে ইসলাম আরো গৌরবোজ্জ্বল হবে, তবে আমার মাথা কেটে তোমাদের পায়ের কাছে রেখে দিতে বলবো। মনে রেখো, মুসলিম কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। ইতিহাসের সাক্ষী, ফ্রান্স সম্রাট এবং রিমান্ডের মতো খ্রিস্টানকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সহযোগিতা করেছ বলে তোমরা ওদের বন্ধু। ওরা সফল হলে ওদের প্রথম শিকার হবে তোমরাই। এরপর পৃথিবীর বুক থেকে ইসলামের নামও মুছে যাবে। তোমরা যোদ্ধা জাতির সন্তান, শূন্য হওয়া তোমাদের জাতীয় পেশা। প্রতিটি মুসলমানই আল্লাহর সৈনিক, তার জন্য শর্ত কেবল ঈমান ও সৎ কাজ। খাঁচায় বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজো, নারী আর মদের মাঝে খোঁজো জীবনের মানে, কিন্তু জানো না সৈনিকের জীবন মানেই এক বিপজ্জনক খেলা। অনুরোধ করি আমার সাথে সহযোগিতা করো, জিহাদে শরিক হও, না হলে কমপক্ষে বিরোধিতা করো না। আমি তোমাদের কোনো শাস্তি দেব না, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। সালাহউদ্দিন আইয়ুবী। এইসব যুদ্ধের ফলে অজস্র যুদ্ধলব্ধ সম্পদ সালাহউদ্দিন আইয়ুবীর হাতে এসেছিল। বন্দির সংখ্যা ছিল অগণিত। তিনি যুদ্ধলব্ধ সম্পদকে 3 ভাগে ভাগ করলেন। এক ভাগ যুদ্ধবন্দীদের নিয়ে তাদের মুক্ত করে দিলেন, এক ভাগ দিলেন সৈন্য এবং গরিবদের, তৃতীয় ভাগ পাঠিয়ে দিলেন নিজামুল মুলুক বিশ্ববিদ্যালয়। এখানেই তিনি শিক্ষা লাভ করেছিলেন। নিজের জন্য এবং জেনারেলদের জন্য কিছুই রাখেননি। বন্দীদের অধিকাংশই ছিল মুসলমান, কিছু অমুসলিমও ছিল। আইয়ুবীর মহানুভবতায় ওরা তার আনুগত্য গ্রহণ করে সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেল। ইবনে সাবার ফেদাই গ্রুপ 2 বার সালাহউদ্দিনকে হত্যা করার জন্য আক্রমণ করেছিল। ফেদাইদের ঐতিহাসিকগণ ঘাতক দল হিসেবে চিহ্নিত করেছেন। দুবার তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। তৃতীয় আক্রমণ হলো খ্রিস্টান এবং সাইফুদ্দিনের সম্মিলিত শক্তিকে পরাজিত করার পর। সাইফুদ্দিন পালিয়ে গুপ্ত ঘাতক দলের সাহায্য কামনা করল। সালাহউদ্দিনের প্রায় 100 বছর আগে হাসান ইবনে সাবা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উপদলের জন্ম দিয়েছিল। নিজের পরিচয় দিতে মুসলমান হিসেবে, কিন্তু কিছু অলৌকিক কাজ দেখে মানুষকে তারা অনুসারী বানাত। সুন্দরী তরুণী, মদ, হিপনোটিজম এবং চাটুকারিতা ছিল ওদের পুঁজি।
বিরোধীদের নিশ্চিহ্ন করার জন্য ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ঘাতক দল। ওরা মানুষকে হত্যা করত গোপনে। এরা ছিল সতর্ক, বুদ্ধিদীপ্ত এবং দুঃসাহসী। এরা পোশাক আশাক এবং ভাষা পরিবর্তন করে বড় বড় জেনারেলের দেহরক্ষীর চাকরি নিত। সময় সুযোগ বুঝে এমনভাবে স্বার্থ হত্যার কাজ, নিহত ব্যক্তির হত্যাকারীকে কোনোভাবেই খুঁজে পাওয়া যেত না। ধীরে ধীরে ইবনে সাবার দল ঘাতক দল হিসেবে পরিচিত হয়ে উঠল। রাজনৈতিক হত্যাকাণ্ডে ওরা ছিল পারদর্শী। অধিকাংশ ক্ষেত্রে হত্যার কাজে ব্যবহার করত বিষ। সুন্দরী যুবতীরা মদের সাথে এ বিষ মিশিয়ে দিত। সালাহউদ্দিন আইয়ুবীকে রূপসী নারী দিয়ে বা মদ খাইয়ে হত্যা করা সম্ভব ছিল না। তিনি এ দুটো থেকেই নিজেকে বাঁচিয়ে রাখতেন সতর্কভাবে। ফলে আকস্মিক আক্রমণ ছাড়া তাকে হত্যা করা অন্য কোনো পথ ছিল না। কিন্তু বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ দেহরক্ষীর উপস্থিতিতে তাও ছিল অসম্ভব। সালাহউদ্দিন ভেবেছিল পরাজয়ের পর সালেহ এবং সাইফুদ্দিন তার মাথা তুলে দাঁড়াবে না। সম্মিলিত বাহিনীর আহমিকা চূর্ণ হবার পর আইয়ুবীর সাথে টক্কর দেওয়ার চিন্তা বাদ দিয়ে সংশোধন হয়ে যাবে। কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠল ওরা। বিজয়ের পর সালাহউদ্দিন আইয়ুবী তার অগ্রাভিযান অব্যাহত রাখলেন। দখল করলেন গাজা শহর 3টি গুরুত্বপূর্ণ এলাকা। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী দুঃসাহসী এক যোদ্ধা, সাধারণ এক সেনাপতি। ইসলামের শত্রুরা আজও তাকে সম্বোধন করে গ্রেট সালাদিন বলে। মুসলমানরা স্মরণ করে জাতীয় বীর হিসেবে। মুসলিম মিল্লাতের ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা রয়েছে তার নাম। খ্রিস্টান জগৎ তার সাহস, বুদ্ধিমত্তা আর রণকৌশলের কথা কোনোদিন ভুলতে পারবে না। ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে তার জয় পরাজয়ের বিস্ময়কর কাহিনী। কিন্তু ক্রুশের ধ্বজাধারীরা মদ আর রূপের মায়াজালে যে ষড়যন্ত্রের বিস্তার ঘটিয়েছিল, নিজেদের সেসব অপকর্মের চমকপ্রদ কাহিনী ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেষ্টার কোনো ত্রুটি করেনি। 1169 সালের 23 মার্চ মিশরের গভর্নর এবং সেনাবাহিনীর প্রধান হয়ে এলেন সালাহউদ্দিন। তিনি ছিলেন রাজপরিবারের সন্তান। অল্প বয়সে যুদ্ধে পারদর্শী হয়ে উঠলেন। তিনি মনে করতেন শাসক রাজা নয়, শাসক হলেন ইসলামের রক্ষক। বুদ্ধি হওয়ার পর তিনি দেখেছিলেন মুসলিম শাসকদের অনৈক্য। বিলাসপ্রিয় শাসকবর্গ সুন্দরী রমণীর মদের আকণ্ঠ ডুবেছিলেন। গাদ্দারি, বিলাসিতার অবিশ্বাসের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছিল মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ। রাষ্ট্রের কর্ণধারদের হারেমের শোভা বর্ধন করেছিল ইহুদি আর খ্রিস্টান যুবতীরা। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সুন্দরী রমণীদের রূপের আগুনে পুড়ে ছাই হচ্ছিল মানুষের ইসলামী জৌশ আর স্বতন্ত্র জাতিসত্তার আবেগ অনুভূতি। এই সুযোগে খ্রিস্টান শাসকগণ একের পর এক ছোট ছোট মুসলিম রাজ্যগুলো দখল করে নিচ্ছিল। মুসলিম শাসকবর্গ প্রজার রক্ত শুষে খ্রিস্টানদেরকে বাৎসরিক কর প্রদান করত। ওদের সেনা শক্তির ভয়ে সর্বক্ষণ তটস্থ হয়ে থাকত। খ্রিস্টানরা মুসলমানদেরকে ভোগবিলাসের হারেমে বন্দী রেখে সমগ্র মুসলিম বিশ্ব দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছিল। সালাহউদ্দিন শিক্ষা লাভ করেছিলেন নিজামুল মুলুক বিশ্ববিদ্যালয় থেকে। এখানে শিক্ষার্থীদেরকে খালেস ইসলামী আদর্শে গড়ে তোলার ব্যবস্থা ছিল, আর সেজন্য ঘাতক দলের প্রথম শিক্ষার ছিল নিজামুল মুলুক। রোমানদের রাজ্য বিস্তারে তিনি ছিলেন বড় বাধা। এ বাধা দূর করার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সালাহউদ্দিন এখানেই সেনা প্রশিক্ষণ পেয়েছিলেন। প্রশাসনিক কাজে তাকে যোগ্য করে গড়ে তুলেছিলেন নুরউদ্দিন জঙ্গি। মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সকল গুণাবলী এখানেই অর্জন করেছিলেন তিনি। সালাহউদ্দিন আইয়ুবী গোয়েন্দা ভিত্তিক কমান্ডো অভিযান এবং গেরিলা অপারেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তিনি দেখেছিলেন গুপ্তচর ভিত্তিতে খ্রিস্টান জগৎ অনেক অগ্রসর। মুসলমানদের চিন্তা, চেতনা আর সাংস্কৃতিক অঙ্গন ছিল ওদের প্রধান লক্ষ্যবস্তু। সালাহউদ্দিন অত্যন্ত ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে এর মোকাবেলা করেছিলেন। তিনি মিশরের গভর্নর ও সেনাবাহিনী প্রধান হয়ে এলে শুরু হলো ষড়যন্ত্র। বড় বড় জেনারেলরা এই পদের জন্য ছিল লালায়িত। তারা যখন দেখল তাদের আশার গুড়ে বালি, তখন ক্ষুব্ধ জেনারেলগণ ষড়যন্ত্র শুরু করলো তার বিরুদ্ধে। ওদের ধারণায় সালাহউদ্দিন একজন বালক মাত্র, এই পদের যোগ্যতা তার মধ্যে নেই। কিন্তু কিছুদিনের মধ্যে জেনারেলদের সে ধারণা ভেঙে গেল। সালাহউদ্দিন কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলতেন। সৈন্যদের জন্য ভোগবিলাস আর মদ নিষিদ্ধ ছিলেন। মনোনিবেশ করলেন ওদের শারীরিক, মানসিক ও নৈতিক শক্তি বৃদ্ধির জন্য।
ফলে অল্প দিনেই সেনাবাহিনী সুশৃঙ্খল ও সুসংগঠিত হয়ে উঠল। অল্প বয়স্ক অর্বাচীন বালক বলে তাকে যারা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছিল, টনক নড়ে উঠল তাদের। সালাহউদ্দিন খ্রিস্টান শক্তির মোকাবেলার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করলেন। মুক্ত ফিলিস্তিনের শ্বাস নেওয়ার দুর্মর আকাঙ্ক্ষা নিয়ে সেনাবাহিনীকে সেভাবে গড়ে তুলতে লাগলেন তিনি ঘোষণা করলেন, যে খোদা আমাকে মিশরের গভর্নর করেছেন, অবশ্যই তিনি ফিলিস্তিনও মুক্ত করবেন। আর এই ঘোষণার জন্য কেবল খ্রিস্টানই নয়, খ্রিস্টানপন্থী মুসলমান আমির ওমরারাও তার শত্রু হয়ে দাঁড়ালো। বাইরের শত্রুর চাইতে ঘরের শত্রুরা হয়ে উঠল তার জন্য অধিকতর বিপজ্জনক। নতুন গভর্নরের অভ্যর্থনার আয়োজন করলেন জেনারেল নাজি। 50,000 ফৌজের অধিনায়ক তিনি। অভ্যর্থনা অনুষ্ঠানে সেনাবাহিনী ছাড়াও বেসামরিক ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত। মুচকি হেসে একে একে সকলের সাথে কর্মর্পণ করলেন সালাহউদ্দিন আইয়ুবী। কণ্ঠে স্নেহ ভালোবাসার উষ্ণ পরশ, কোনো অফিসারের ঠোঁটে কুটিল হাসি, দৃষ্টিতে ঘৃণা আর উপহাস। ওদের ধারণা নুরউদ্দিন জঙ্গির সাথে সুসম্পর্ক এবং রাজপরিবারের সন্তান বলেই সালাহউদ্দিন গভর্নর হতে পেরেছেন। এখনো শিশু, আমরা পেলে পুষে নেব। অনুষ্ঠানে তাকে শিশুই মনে হচ্ছিল। জেনারেল নাজির সামনে এসে থমকে দাঁড়ালেন আইয়ুবী। কপাল কুঞ্চিত হলো ঈষৎ। করমর্দনের জন্য হাত প্রসারিত করলেন। নাজি তোষামুদের দরবারিদের মতো সালাহউদ্দিনকে কুর্নিশ করে বুকে জড়িয়ে ধরলেন। কপালে চুমু খেয়ে বললেন, আপনার জীবন রক্ষার্থে আমার দেহের শেষ রক্তবিন্দুটুকুও বিলিয়ে দেব। আপনি আমাদের কাছে মাননীয় জঙ্গির আমানত। ইসলামের চাইতে আমার জীবনের দাম বেশি নয়, সম্মানিত জেনারেল। আইয়ুবী বললেন, প্রতি ফোঁটা রক্ত সংরক্ষণ করে রাখুন। খ্রিস্টান ষড়যন্ত্রের ঘনঘটা মুসলিম বিশ্বের আকাশ আচ্ছন্ন করে রেখেছে। জবাবে মৃদু হাসল নাজি, যেন তাকে রূপকথার গল্প শোনানো হচ্ছে। নাজি ছিল ফাতিমি খেলাফতের সুফাহসালার, 50,000 ফৌজের অধিনায়ক। সৈন্যদের সবাই ছিল সুদানের অধিবাসী। তার বাহিনী ছিল আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। বলতে গেলে এরা ছিল নাজির ব্যক্তিগত সৈন্য। নাজি ছিল মুকুটহীন সম্রাট। তখন মুসলিমদের দেশগুলোর কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না, একে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এই সুযোগে সদ্ব্যবহার করেছিল খ্রিস্টান জগৎ। মিশর এবং আশেপাশের শাসকদের জন্য নাজি ছিল এক ত্রাস। তার মস্তিষ্ক ছিল ষড়যন্ত্রের কেন্দ্রভূমি। বেড়া দেখলে নেকড়ের যেমন দাঁত বেরিয়ে আসে, সালাহউদ্দিনকে দেখে নাজিরও তেমনি দাঁত বেরিয়ে এসেছিল। আইয়ুবী তার এই ক্রূর হাসির মর্ম না বুঝলেও এটা ঠিকই বুঝতে পেরেছিলেন, এই শক্তিধর জেনারেলকে তার প্রয়োজন। হুজুর অনেক দূর থেকে এসেছেন, খানিক বিশ্রাম করে নিন, নাজি বলল। যে কঠিন দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি তার যোগ্য নই। এই দায়িত্বভার আমার বিশ্রাম এবং নিদ্রা কেড়ে নিয়েছে। প্রথমে অফিসে গেলেই কি ভালো হয় না? হুজুর কি আগে খেয়ে নেবেন? বলল একজন অফিসার। একটু ভেবে ওদের সাথে হাঁটা দিলেন আইয়ুবী। দুসারিতে দাঁড়িয়েছে সশস্ত্র গার্ড বাহিনী। ওদের হাতের অস্ত্র এবং পেশিবহুল বলিষ্ঠ দেহে দেখে তার চেহারায় হেসে উঠল আনন্দের দ্যুতি। দরজার কাছে পৌঁছতেই চেহারা এই আলো হঠাৎ নিভে গেল। তার বদলে হতাশার আধার এসে গ্রাস করল তাকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে 4 জন রূপসী তরুণী। তাদের পিঠ জুড়ে ছড়িয়ে আছে রেশম কোমল চুল, পরনে পাতলা পোশাক, হাতে ফুলের ছড়ি। সালাহউদ্দিনের পথে ওরা ফুল ছুটতে লাগলো। সাথে সাথে বেজে উঠল দফ ও রবারের সুর ঝংকার। থমকে দাঁড়ালেন আইয়ুবী। ডানে বায়ে নাজি এবং তার সহকারীরা। ভারতীয় রাজরাজরাদের মতো ওরা নুয়ে তাকে সামনে চলার জন্য অনুরোধ করল। সালাহউদ্দিন ফুল মারানোর জন্য আসেনি। গম গম করে উঠল আইয়ুবীর কণ্ঠ। ঠোঁটে শ্লেষের হাসি, যে হাসি দেখতে ওরা অভ্যস্ত নয়। হুজুর চাইলে আমার আকাশের তারা এনে দিতে পারি। নাজি বলল, আমাকে খুশি করতে হলে একটা জিনিসই আমার পথে ছড়ানো যেতে পারে। আদেশ করুন। মুখ খুলল নাজির সহকারী। কোন জিনিস আপনাকে তুষ্ট করতে পারবে? খ্রিস্টানদের লাশ। মৃদু হেসে বললেন সালাহউদ্দিন। তাদের হাসি মিলিয়ে গেল অফিসারদের। মুহূর্তে বদলে গেল সালাহউদ্দিন আইয়ুবীর চেহারা। দু চোখ থেকে ঠিকরে বেরোতে লাগলো আগুনের হলকা। বললেন, মুসলমানদের জীবন ফুলসজ্জার নয়। আপনারা কি জানেন না, খ্রিস্টানরা মুসলিম বিশ্বকে ইঁদুরের মতো কেটে টুকরো টুকরো করে চলছে? তার গম্ভীর কণ্ঠের ধ্বনি বদলে দিল ঘরের পরিবেশ। প্রতিটি শব্দ থেকে বিস্ফোরিত হচ্ছিল প্রচন্ড ক্রোধ। আমাদের মেয়েদের উলঙ্গ করে ওদের ইজ্জত প্রজ্বলিত করেছি বলেই আজ আমরা ফুল মারাতে পারছি। শুনুন,
আমার দৃষ্টি আটকে আছে ফিলিস্তিনে। আপনারা কি আমার পথে ফুল বিছিয়ে মিশর থেকে ইসলামকে বিদায় দিতে চাচ্ছেন? তিনি চারদিকে দৃষ্টি ঘুরিয়ে বললেন, আমার পথ থেকে ফুল সরিয়ে নাও। এই ফুলে পা পড়লে আমার হৃদয় কাটা ঝাঁঝরা হয়ে যাবে। সরিয়ে দাও মেয়েদের, আমি চাই না ওদের সোনালি চুলে জড়িয়ে গিয়ে আমার তরবারির গতি হারিয়ে ফেলুক। হুজুরের ইজ্জত সম্মান, আমাকে আর কখনো হুজুর বলবেন না, ঝাঁঝের সাথে বললেন তিনি। মনে হলো শব্দের তীব্র আঘাত ওদের দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে। তোমরা যার কলেমা পড়েছ হুজুর তো তিনি, আমি তার দাসানুদাস মাত্র। সে হুজুরের জন্য আমার জীবন নিঃশেষে বিলিয়ে দিতে চাই। তার পয়গাম আমার বুকের ভেতর লুকিয়ে রেখেছে। খ্রিস্টান জগৎ ওই পয়গাম ছিনিয়ে নিতে রোম উপসাগরে ডুবিয়ে দিতে চাইছে মদের দরিয়ায়। আমি বাদশা হয়ে এখানে আসিনি। নাজির চোখের ইশারায় মেয়েরা ফুল কুড়িয়ে দরজা থেকে সরে গেল। দ্রুততাও ভেতরে ঢুকলেন সালাউদ্দিন। প্রশস্ত কক্ষ, ফুল দিয়ে সাজানো বিশাল টেবিলে নানা রকম সুস্বাদু খাবারের দৃষ্টি ভুলিয়ে তিনি তাকালেন সহকারী সালারের দিকে। মিশরের সব মানুষ কি এমন খাবার খেতে পারে? না হুজুর, সহকারী জবাব দিলেন। গরিবরা তো এসব খাবার স্বপ্নও দেখে না। তোমরা কোন সমাজের লোক যারা এমন খাবার স্বপ্ন দেখে না? ওরা কি তোমাদের চেয়ে ভিন্ন জাতি? সকলেই নির্বাক। এখানে যত চাকর পাকর এবং ডিউটিরত সেফাই রয়েছে সবাইকে ডেকে নিয়ে এসো, এ খাবার ওরা খাবে। সালাউদ্দিন আইয়ুবী একটা রুটির সাথে কটুকরো তরকারি তুলে তড়িঘড়ি খাওয়া শেষ করলেন। এরপর নাজিকে সাথে নিয়ে হাঁটা দিলেন গভর্নর হাউসের দিকে। 2 ঘন্টা পর গভর্নর হাউস থেকে বেরিয়ে এলো নাজি। দ্রুত এগিয়ে গেল ঘোড়ার দিকে। এক লাফে ঘোড়া চড়ে দৃষ্টির আড়াল হয়ে গেল। রাত নেমেছে। নাজির ঘাস কামরায় কয়েকজন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে মদের আসর বসিয়েছে। নাজি বলল, যৌবনের তেজ কয়েকদিনের মধ্যে ঠান্ডা করে দেব। কমবক্ত বলল, কি জানো? বলল, কাবার প্রভুর শপথ, মুসলিম বিশ্ব থেকে খ্রিস্টানদের বিতাড়িত করে তবে আমি বিশ্রাম নেব। সালাউদ্দিন আইয়ুবী। সহকারী সালারের কণ্ঠে তাচ্ছিলের সুর। ইসলামী রাষ্ট্রের দম ফুরিয়ে গেছে, সে এ খবর এখনো জানে না। এখনো তো সুদানিরা দেশ চালাবে। অন্য এক কমান্ডার প্রশ্ন করলো, 50,000 ফৌজের সবাই সুদানি একথা তাকে বলেননি যে ওরা আপনার নির্দেশে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবে না? তোমার কি মাথা খারাপ অ্যাড্রোস? আমি বরং তাকে নিশ্চয়তা দিয়েছি, বলেছি আপনার ইশারায় ফেলে আমার সৈন্যরা খ্রিস্টানদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু থেমে গেল নাজি। কিন্তু কি? মিশরের লোকদেরকে ফৌজে ভর্তি করার জন্য সে আমাকে নির্দেশ দিয়েছে, কারণ ফৌজ এক এলাকার থাকা নাকি উচিত নয়। সে মিশরের লোকদেরকে আমার সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করতে চাইছে। আপনি কি বললেন? বলেছি আপনার নির্দেশ পালন করা হবে, কিন্তু আমি তা করব না। তার মন মানসিকতা কেমন বুঝলেন? একরোখা জেদি। আপনার বুদ্ধি আর অভিজ্ঞতার সামনে সে এখনো শেষ। নতুন গভর্নর হয়ে এলো তো, কদিন পরে পদের নেশায় পেয়ে বসবে। আমি তার এই নেশা দূর করবো না। নেশায় তাকে নিঃশেষ করে দেব। ওরা অনেকক্ষণ ধরে আইয়ুবকে নিয়ে কথা বলল। নতুন গভর্নর এই মুকুটহীন সম্রাটের পথে বাধা হয়ে দাঁড়ালে কি পদক্ষেপ নেওয়া হবে তাও আলোচিত হলো। অন্যদিকে আইয়ুবী তার সহকারীদের বলেছিল, আমি এখানে রাজা হয়ে আসিনি, কাউকে রাজত্ব করতেও দেব না। তিনি আরো বললেন, আমাদের সামরিক শক্তির প্রয়োজন। এখানকার সেনাবাহিনী গঠন পদ্ধতি আমার পছন্দ নয়। 50,000 ফৌজের সবাই সুদানি, অথচ সব এলাকার লোকেরাই সৈন্য হবার অধিকার রাখে। এভাবে ওদের জীবনের মানও উন্নত হতে পারে। সব এলাকা থেকে সেনাবাহিনীতে লোক ভর্তি করার জন্য আমি নাজিকে বলে দিয়েছি। নাজিকে আপনার নির্দেশ পালন করবে? একজন সহকারী প্রশ্ন করলো। কেন? সে কি আমার হুকুম অমান্য করবে নাকি? করতেও পারে। ফৌজের সর্বময় কর্তা তিনি কারো নির্দেশ পালন করেন না, বরং অন্যকে তার নির্দেশ পালনে বাধ্য করেন। এই কথায় সালাউদ্দিন একটু নীরব রইলেন। তবে তার চেহারায় কোনো ভাবান্তর দেখা গেল না। তিনি কি ভাবছেন তা বুঝে ওঠার আগেই আলী বিন সুফিয়ানকে রেখে অন্যদের বিদায় জানালেন। আলী মধ্যবয়সী এক চৌকস গোয়েন্দা লিডার, কুশলী, সাহসী এবং অসম্ভব বাকপটু। গুপ্তচর বৃত্তির জন্য সে বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ কিছু লোককে ট্রেনিং দিয়ে পারদর্শী করে তুলেছে। তাদের নিয়ে গড়ে তুলেছে নিজস্ব গোয়েন্দা দল। আকাশ থেকে তারকা ছিনিয়ে আনতে বললেও যারা পেছপা হবে না। চিন্তা চেতনার দিক থেকে সে ছিল আইয়ুবের সমমনা। সালাউদ্দিন তাকে বাগদাদ থেকে সাথে করে নিয়ে এসেছিলেন। শুনলেন আলী
এরা বলল কারো হুকুম পালন করতে রাজি নয়, নাজি হুকুম দিতে অভ্যস্ত। শুনলাম তো, চিনতে ভুল করলে বলবো লোকটি ধুরন্ধর ও বড় ধরনের ক্রিমিনাল। তার ব্যাপারে আগে থেকেও আমি কিছুটা জানি। জনগণের টাকায় লালিত সেনাবাহিনী এখন তার নিজস্ব ফোর্স। তার ষড়যন্ত্রের ফলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। সব এলাকার লোকই সেনাবাহিনীতে ভর্তি করা প্রয়োজন। আপনার এই সিদ্ধান্ত সময়োপযোগী এবং সঠিক হয়েছে। আমার তো আশঙ্কা হচ্ছে সুদানি সৈন্যরা প্রয়োজনের সময় আপনার হুকুম অমান্য করে তারই আনুগত্য করবে। বলা যায় না, ফৌজের প্রশিক্ষণ পদ্ধতি পরিবর্তন করে নাজিকে আপনার অপসারণও করতে হতে পারে। না, নাজির মতো প্রভাবশালী ব্যক্তিকে এখনই বিরূপ করতে চাই না। এই মুহূর্তে তাকে অপসারণ করা ঠিক হবে না। নিজেদের রক্ত ঝরানোর জন্য আমি অস্ত্র হাতে নিইনি। আমাদের দরবারে শত্রুর জন্য। আমি আগে ভালোবাসা দিয়ে তাকে পরিবর্তন করতে চেষ্টা করব। তুমি বর্তমান সেনাবাহিনী আমাদের কদ্দূর কাজে আসবে তাই বোঝার চেষ্টা করো। আপনার ভালোবাসা তাকে শুধরাতে পারবে বলে মনে হয় না। সালাউদ্দিন যা ভেবেছিলেন নাজি ততটা সহজ ছিল না। ভালোবাসা শব্দটি তার অভিধানে ছিল না। তার সব প্রীতি এবং মমতা ছিল ক্ষমতার সাথে। ক্ষমতার প্রশ্নে সে ছিল অত্যন্ত কঠোর। মানুষ হিসেবে ছিল অসম্ভব ধূর্ত। ষড়যন্ত্র ছিল তার হাতিয়ার। কাউকে ফাঁসাতে চাইলে তার সাথে মোমের মতো কোমল ব্যবহার করত। আইয়ুবের সাথে তার ব্যবহার ছিল অনুগত দাসানুদাসের মতো। তার সামনে সে কখনো বসতো না। আইয়ুবের প্রতিটি কথায় জি হুজুরের ভূমিকা পালন করত। নিজের ইচ্ছার বিরুদ্ধে সে মিশরের সকল অঞ্চলে থেকেই সেনা ভর্তি শুরু করে দিয়েছে। সময় এগিয়ে যাচ্ছে, আইয়ুবও তাকে একটু একটু করে পছন্দ করা শুরু করেছে। নাজি তাকে আশ্বাস দিয়েছিল সেনাবাহিনী আপনার নির্দেশের অপেক্ষায়। ফৌজের পক্ষ থেকে নতুন গভর্নরকে গার্ড অব অনার দেওয়ার প্রস্তাবও দিলেন তিনি। কিন্তু ব্যস্ততার কারণে তিনি তার এই আমন্ত্রণ মুলতবি রাখলেন। রাত নেমেছে। নিজের কক্ষে দুজন কমান্ডার নিয়ে মদ পান করছিলেন নাজি। মৃদুলয়ে বাজছে সঙ্গীতের সুরমূর্ছনা। তালে তালে নাচছে দুজন নর্তকী। পায়ে নূপুর নেই, বেয়াবুদের ভাঁজে ভাঁজে মাদকতা। প্রহরীর ভেতরে এসে নাজির কানে কানে কি যেন বলল। মোদির আবেশে মত্ত নাজির আনন্দে বিঘ্ন ঘটাবার সাহস করা কারো ছিল না। কিন্তু এই আসর থেকে তাকে কোন সময় তুলে নেওয়া যায় প্রহরী তা জানত। উঠে দাঁড়ালো নাজি। প্রহরী তাকে একটি কক্ষে নিয়ে গেল। সুদানি পোশাক পরে একজন লোক বসে আছে, সাথে এক যুবতী। নাজিকে দেখে দুজন উঠে দাঁড়ালো। যুবতীর রূপ মাধুর্য দেখে নাজি খানিক ক্ষতভম্বের মতো তাকিয়ে রইল। সে নারী শিকারী। শুধু ভোগের জন্যই নয়, বড় বড় অফিসারদের ব্ল্যাকমেল অথবা তাদের হাতে রাখার জন্য সুন্দরী নারী যুবতীদের ব্যবহার করত নাজি। কোথায় যেমন পশু দেখলে গোশত পরিমাণ করতে পারে, সেও প্রথম দেখাতে বুঝতো কাকে দিয়ে কোন কাজ করানো যাবে। নারী ব্যবসায়ীরা প্রায়শই তার কাছে মেয়ে নিয়ে আসতো। বিক্রেতা যুবতীর ব্যাপারে বলল দারুণ স্মার্ট, নাচতে পারে, গাইতে পারে, মুখের মধুতে পাপড়ও গলিয়ে দিতে পারে। নাজি ওর ইন্টারভিউ নিয়ে চমৎকৃত হলো। ভাবলো একটু তৈরি করে নিলে যে কোনো কাজেই ব্যবহার করা যাবে। দামদস্তর শেষে টাকা নিয়ে চলে গেল লোকটি। নাজি ওকে নিয়ে চলে এলো জলসা ঘরে। নাচতে বললো তরুণীকে। দেহের বাড়তি কাপড় ফেলে দিয়ে দুপাক করতেই হাঁ হয়ে গেল তিন দর্শক। ফ্যাকাশে হয়ে গেল আগের দু নর্তকীর চেহারা। নতুন মেয়েটার সামনে ওরা এখন মূল্যহীন বাসি ফুল। আসর ভেঙে দিল নাজি। নতুন মেয়েটাকে রেখে সকলকে বিদায় করে দিল। নাম কি সুন্দরী? আমার নাম জুলি। তোমাকে যে দিয়ে গেল সে বলেছে তুমি নাকি পাথর গলাতে পারো। আমি তোমার সে যোগ্যতা যাচাই করতে চাই। কে সেই পাথর? মিশরের নতুন গভর্নর, যিনি একই সাথে সেনাবাহিনীর সর্বাধিনায়ক। সালাউদ্দিন আইয়ুবী? হ্যাঁ, যদি তাকে বসে আনতে পারো তবে তার ওজন সমান সোনা তোমার পুরস্কার। তিনি কি মদ পান করেন? না। মুসলমান শুকরকে যেমন ঘৃণা করে সে মদ, নারী, নাচ, গান এবং ভোগবিলাসকে তেমনি ঘৃণা করে। শুনেছি আপনার কাছে এমন সব যুবতী রয়েছে যাদের দেহের জাদু নীল নদের স্রোতকেও রুদ্ধ করে দিতে পারে। ওরা কি ব্যর্থ? এখনো পরীক্ষা করে দেখিনি। আমার বিশ্বাস তুমি এই কাজ করতে পারবে। সালাউদ্দিনের বিশ্বাস এবং চরিত্র সম্পর্কে আমি তোমাকে বিস্তারিত বলবো। তাকে কি বিষ খাওয়াতে হবে? এখন নয়। তার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি চাই সে তোমার মতো রূপসীর আঁচলে বাধা পড়ুক। এরপর তাকে আমার পাশে বসে মদ খাওয়াবো। মারতে চাইলে তোমার প্রয়োজন নেই। ঘাতক দলকে দিয়েই সহজেই তাকে হত্যা করা যায়। তার মানে আপনি দুশ্মনী নয়, বন্ধুত্ব চাইছেন?
ঝুঁকির বুদ্ধিমত্তায় নাজি কতক্ষণ হতবাক হয়ে তাকিয়ে রইল। হ্যাঁ, ঝুঁকি। ওর রেশম কোমল চুল বিলি কাটতে কাটতে বলল নাজি, আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই, এমন বন্ধুত্ব যেন সে আমার কথায় উঠে এবং বসে। এরপর কি করতে হবে তা আমি জানি। থামলো নাজি, একটু ভেবে নিয়ে আবার বলল, একটা কথা তোমাকে বলা প্রয়োজন। সালাউদ্দিনের হাতেও একটা চাল আছে। তোমার রূপ যৌবনের ওপর তার চাল বিজয় হলে তুমি বাঁচতে পারবে না। সালাউদ্দিনও তোমায় বাঁচাতে পারবে না। তোমার জীবন আমার হাতে। এজন্যই তোমার সাথে এত খোলামেলা কথা বলছে। নইলে আমার মতো জেনারেল তোমার মতো এক গণিকার সাথে এভাবে আলাপ করতো না। অনাগত ভবিষ্যৎ বলে দেবে কে ধোকা দেয়। এবার বলুন, তার কাছে আমি পৌঁছাবো কিভাবে? আমি তার সম্মানে এক সংবর্ধনা আয়োজন করতে যাচ্ছি। রাতের তার শয়নকক্ষে তোমায় ঢুকিয়ে দেব। ঠিক আছে, এরপরের কাজ হবে আমার। সে রাতের পর আরও কটা রাত চলে গেছে প্রশাসনিক কাজ এবং নতুন সৈন্য ভর্তি নিয়ে ব্যস্ত থাকায় আইয়ুবী নাজির নিমন্ত্রণ রক্ষা করতে পারেনি। এর মধ্যে নাজির সম্পর্কে আলী বিন সুফিয়ানের আরও রিপোর্ট পাওয়া গেল। আলীর সে রিপোর্ট পেয়ে সালাউদ্দিন চিন্তিত হয়ে পড়ল। আলী, এর অর্থ হলো সে খ্রিস্টানদের চাইতেও বিপজ্জনক। লোকটা মিশরের পোশাকের ভেতর লুকিয়ে থাকা বিষাক্ত সাপ। প্রশাসনের অনেক বড় বড় লোক তার হাতে। সেনাবাহিনীও আমাদের নয়, বরং অন্যের অনুগত। এ ব্যাপারে কি করা যায় কিছু ভেবেছেন? শুধু ভাবিনি, কাজও শুরু করে দিয়েছে। সুলতানি সৈন্যদেরকে নতুন সৈন্যদের সাথে একীভূত করে দেব। এখন ওরা না হবে সুলতানের, না হবে মিশরের। এরপর নাজিকে সোজা পথে নিয়ে আসা যাবে। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, সে খ্রিস্টানদের সাথে নিজের ভবিষ্যৎ জুড়ে দিয়েছে। মুসলিম বিশ্বকে এক কেন্দ্রের আওতায় এনে আপনি মুসলমানদের শক্তি বৃদ্ধি করতে চাইছেন, কিন্তু নাজি আপনার এই ইচ্ছেকে পাগলামি মনে করছে। তুমি কি করছো? আপনি নিশ্চিন্ত থাকুন, তার চারপাশে আমি গুপ্তচরের প্রাচীর তৈরি করে দিয়েছি। মনে করুন সে এখন গোয়েন্দাদের দুর্গে বন্দী। আমি সব বিষয়ে আপনাকে অবহিত করব। আলীর ওপর ছিল সালাউদ্দিনের পূর্ণ আস্থা, তাই তার গোপন তৎপরতা সম্পর্কে কিছুই তাকে জিজ্ঞেস করলেন না। শুনলাম নাজি আপনাকে সম্বর্ধনা দিতে চাইছে। যেতে চাইলে আমি যখন বলবো তখন যাবে। সালাউদ্দিন আইবি কতক্ষণ ঘরময় পায়চারি করলেন। হঠাৎ কণ্ঠ থেকে বেরিয়ে এলো ব্যথা ভরা আহ শব্দ। দাঁড়িয়ে গেলেন তিনি, তাকালেন আলী বিন সুফিয়ানের দিকে। আলী, জীবন মৃত্যু তো আল্লাহর হাতে। উদ্দেশ্যহীন ভাবে বেঁচে থাকার চাইতে জন্মের সাথে সাথেই কি মরে যাওয়া ভালো নয়? কখন ভাবি যাদের মাঝে জাতীয় চেতনাবোধ নেই কোনো মহৎ ভাবনা, সম্ভবত পৃথিবীতে তারাই সুখী। ওরা নিশ্চিন্তে বেঁচে থাকে, মরেও যায় তেমনি। না সম্মানিত আমির, ওরা সবচেয়ে হতভাগা। হ্যাঁ আলী, আমি যখন ওদেরকে ভাগ্যবান মনে করি, কে যেন আমার কানের কাছে এসে তোমার কথাটাই উচ্চারণ করে যায়। মনে রেখো আলী, ইতিহাসের বর্তমান ধারা পরিবর্তন করতে না পারলে মুসলিম বিশ্ব হারিয়ে যাবে উপত্যকার মরুভূমির সীমান্তহীন বিস্তারে। খেলাফত এখন 3 ভাগে বিভক্ত। আমির ওমরার দল স্বেচ্ছাচারী, খ্রিস্টান ষড়যন্ত্রের আধারে হারিয়ে যাচ্ছে ওরা। আমার আশঙ্কা হচ্ছে মুসলমানরা বেঁচে থাকলেও থাকবে খ্রিস্টানদের গোলামির শৃঙ্খলে শৃঙ্খলিত হয়ে। শুধু বেঁচে থেকেই সন্তুষ্ট থাকবে ওরা, যাতে সত্য বলে কিছুই থাকবে না, যেন সে শুধু এক মিনিটের কফিন। দেখছো না, অর্ধ শতাব্দীর মধ্যেই আমাদের মানচিত্র কত সংকীর্ণ হয়ে এসেছে। মাথা নুয়ে আবার তিনি পাচারি করতে লাগলেন, কুঞ্চিত কপালের চিন্তার ভাঁজ। একসময় মাথা সোজা করে দাঁড়িয়ে গম গম কণ্ঠে বললেন, আলী, নিজের ভেতর থেকে ধ্বংস শুরু হলে তা রোধ করা কঠিন হয়ে পড়ে। আমাদের খেলাফত এবং আমিরগণ বর্তমান অবস্থায় থাকলে খ্রিস্টানদের আক্রমণ করার প্রয়োজনই পড়বে না। যে আগুন আমাদের ঈমান এবং আমাদের কর্ম আর জাতিসত্তাকে পুড়িয়ে নিঃশেষ করে দিচ্ছে, খ্রিস্টানরা তাতে গৃথাহুতি দিচ্ছে মাত্র। ওদের ষড়যন্ত্র আমাদেরকে একে অন্যের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য করছে। হয়তো আমার ইচ্ছা অপূর্ণই থেকে যাবে, আমি পরাজিত হতে পারে, তবুও জাতির কাছে আমি কিছু কথা রেখে যেতে চাই। আমি চিৎকার করে বলতে চাই, অমুসলিমদের কখনো বিশ্বাস করো না। যুদ্ধ করতে করতে জীবন দেবে, তবু দুশ্মনের পাতা ফাঁদে পা দেবে না। মনে হচ্ছে আপনি নিরাশ হয়ে গেছেন। না আলী, নিরাশ হয়নি, একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আলী, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে আমাদের নির্দেশ পৌঁছে দাও। সেনা ভর্তি আরো তীব্রতর করো।
যুদ্ধে অভিজ্ঞ ব্যক্তিদের সবসময় প্রাধান্য দেবে। সৈন্য ভর্তির বাধ্যতামূলক শর্ত হলো ইসলামী আমল আখলাক। শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলার দিকে বিশেষ নজর দেবে। ওদেরকে স্পেশাল গেরিলা ট্রেনিং দেবে। শত্রুর এলাকায় গিয়ে কাজ করতে হবে ওদের। ওরা হবে সুইসাইড স্কোয়াড। গেরিলাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করো। ওদের থাকতে হবে ওটের মতো দীর্ঘ সময় ক্ষুদ্র পিপাসা সহ্য করার শক্তি। দৃষ্টি হবে ঈগলের মতো, মরুশিয়ালের মতো হবে সতর্ক। চিতাবাঘের মতো ওরা ঝাঁপিয়ে পড়বে শত্রুর ওপর। শক্তি, সাহস আর বুদ্ধিমত্তাই হবে অনন্য। মদ, হাসিস বা এই জাতীয় মাদকাসক্তি থেকে মুক্ত থাকবে ওদের। ওদেরকে মোকাবেলা করতে হবে সেই সব নারীদের যৌবনের পশ্চা সাজিয়ে চোখে মদির নেশা জাগিয়ে ওরা আসবে ওদের ছোবল হানতে। এই ব্যাপারে ওদের এমন ট্রেনিং দিবে যেন নিত্যরত পরি এলেও ওরা থাকতে পারে বরফ শীতল। ভর্তি আরো তীব্রতর করো আলী। মনে রাখো, আমি আবেগতাড়িত হয়ে কাজ করতে পছন্দ করি না। সংখ্যায় যত নগণ্যই হোক, আমি যোদ্ধা চাই। সেই সব যোদ্ধা যাদের ভেতরে থাকবে ইসলামী ঐতিহ্য, চেতনাবোধ। কেন যুদ্ধ করছে এই প্রশ্ন কখনো কারো মনে উদয় হবে না। শুরুতেই সেনাবাহিনীতে ভর্তি হওয়ার উদ্দেশ্যে কি তা ওদের ভালো করে বুঝিয়ে দাও। এই দুর্দিনে জাতি তাদের কাছে কতটুকু ত্যাগ ও কোরবানি দাবি করে একথা প্রত্যেকটি সৈনিকের অন্তরে এমনভাবে গেঁথে দাও যাতে এটাকে কেউ কেবল চাকরি মনে না করে। নাজি তার ক্ষমতা ও প্রাধান্য টিকিয়ে রাখার স্বার্থে একটি দুঃসাহসিক গোয়েন্দা সংস্থা গড়ে তুলেছিল। ওরা নাজিকে বলল, আলী বিন সুফিয়ান সালাহউদ্দিন আইয়ুবীর বিশেষ উপদেষ্টা এবং গুপ্তচর ভিত্তিতে আরব শ্রেষ্ঠ। আপনার অস্তিত্বের জন্য সে এক মারাত্মক হুমকি স্বরূপ। নাজি আলীর পেছনে সার্বক্ষণিক গোয়েন্দা লাগিয়ে রেখেছিল। তাদের রিপোর্টের পর সে আলীকে হত্যা করারও পরিকল্পনা করল। সালাহউদ্দিনকে ফাঁসানোর জন্য ঝুঁকিকে তৈরি করছিল নাজি, কিন্তু সে জানতেও পারেনি নিজেই সে ঝুঁকির ফাঁদে জড়িয়ে পড়েছে। শুধু অসাধারণ রূপের জলুসি নয়, ঝুঁকির মধুমাখা কণ্ঠে ছিল জাদুর ছোঁয়া। ওকে নিজের পাশে বসিয়ে কথা বলতো নাজি। এখন আর পুরনো নর্তকীদের টাক পড়ে না। ঈর্ষার আগুনে পুড়ে মরতে লাগলো ওরা। এই ঈর্ষার আগুন ওদেরকে এতটাই ক্ষিপ্ত করলো যে পুরনো নর্তকী দুজন ঝুঁকিকে হত্যা করার পরিকল্পনা করলো। কিন্তু কার্যত এ ছিল অসম্ভব। ওর কক্ষের সামনে সারাক্ষণ দুজন প্রহরী দাঁড়িয়ে থাকতো। অন্যদিকে অনুমতি ছাড়া নর্তকীরা বাইরে যেতে পারতো না। অনেক ভেবেচিন্তে ওর হারেমের এক চাকরানিকে হাত করে নিল। গভর্নরের পুরনো বডিগার্ড বদলে দিলেন আলী। সেখানে নিয়োগ করলেন দুঃসাহসী এবং আত্মত্যাগী নতুন সৈন্য। ওদের প্রত্যেকেই ছিল এক একজন আদর্শ সৈনিক। নাজি এই পরিবর্তন মেনে নিতে পারলেন না। মেনে নিতে না পারলেও আইয়ুবের সামনে তা প্রকাশ করলো না। সম্বর্ধনায় হাজির হওয়ার জন্য সে আবার আইয়ুবীকে অনুরোধ করলো। আইয়ুবী বললেন, কবে আপনার দাওয়াত যেতে পারবো, 2-1 দিনের মধ্যে আপনাকে তা জানাবো। নাজি চলে গেলে তিনি এ ব্যাপারে আলীর পরামর্শ চাইলেন। আলী বললেন, যে কোনো সময় আপনি নাজির নিমন্ত্রণ গ্রহণ করতে পারেন। পরদিন সালাউদ্দিন নাজিকে বললেন তিনি এখন তার দাওয়াত কবুল করতে প্রস্তুত। নাজি 3 দিন 3 সময় নিয়ে অনুষ্ঠানের আয়োজন করার অনুমতি প্রার্থনা করলো। আইয়ুবী সানন্দে তাতে সম্মতি দিলেন। অনুমতি পেয়ে নাজি আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের ব্যবস্থা করলো। অনুষ্ঠানটি হবে শহর থেকে দূরে। মশাল জেলে আলোর ব্যবস্থা করা হবে। ব্যবস্থা থাকবে নাচ গানের। ঘোড়সাওয়াররা তাদের নৈপুণ্য দেখাবে। মশালের আলোয় অনুষ্ঠিত হবে কুস্তি, নেজাবাজি এবং তলোয়ার খেলা। রাতে এখানেই সবার থাকার ব্যবস্থা করা হয়েছে। তৈরি করা হয়েছে আলিশান তাঁবু। পুরো অনুষ্ঠানমালা জানানো হলো সালাহউদ্দিনকে। তিনি মনোযোগ দিয়ে বিস্তারিত কর্মসূচি শুনলেন, কিন্তু নাচ গান সম্পর্কে কিছুই বললেন না। এতে নাজি উৎফুল্ল হলো। মনে মনে সাহস সঞ্চয় করে ভয়ে ভয়ে বলল, সেনাবাহিনীর বেশিরভাগ ফৌজ দুর্বল মুসলিম। ওরা কখনো সখনো মদপান করে, তবে অভ্যস্ত নয়। আপনাকে সম্বর্ধনা জানানোর এই আনন্দঘন অনুষ্ঠানে ওরা সামান্য মদপানের অনুমতি চাইছে। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি সে দাওয়াত কবুল করছি। ওখানে আপনি কি করবেন তা আপনি ভালো বুঝবেন। আপনি ওদের কমান্ডার, ইচ্ছে হয় অনুমতি দেবেন, না হয় দেবেন না। আমি এ ব্যাপারে আপনাকে কোনো নির্দেশ দেব না। মিশরের আমিরের জয় হোক। আনন্দে গদগদ হয়ে মোসাহেবি কণ্ঠে বলল নাজি, যে কাজ আপনি অপছন্দ করেন আমি তার অনুমতি দেওয়ার কে? নেহায়েত আপনাকে উপলক্ষ করে ওরা একটু আনন্দ করতে চাইছে, নইলে এ প্রস্তাব আমি কিছুতেই ওঠাবার দুঃসাহস করতাম না। সম্বর্ধনা অনুষ্ঠানের সংবাদ ছড়িয়ে পড়ল চারদিকে। শুনল সালাউদ্দিনের কর্মচারীরাও।
আইয়ুবী নাচ গান এবং মদের অনুষ্ঠানে যাবেন শুনে ওরা হতভম্ব হয়ে গেল এবং মদের অনুষ্ঠানে যাবেন শুনে ওরা হতভম্ব হয়ে চাইতে লাগলো একে অপরের দিকে। কে বলল নাজি মিথ্যে বলে সকলকে চমৎকৃত করতে চাইছে? কারো ধারণা নাজি সালাউদ্দিনকেও হাত করে নিয়েছে। এ সংবাদে সবচেয়ে বেশি খুশি হলো নাজির লোকেরা। দায়িত্ব গ্রহণ করার পরপরই সালাউদ্দিন আইয়ুবী ভোগবিলাস এবং নাচ গান নিষিদ্ধ করে দিয়েছিল। সেনাবাহিনীর জন্য কঠোর নিয়ম পালন বাধ্যতামূলক করা হয়েছিল। এই নিয়ম ভাঙার দুঃসাহস কারো ছিল না। সালাউদ্দিন আজ নাচ গান এবং মদের অনুমতি দিয়েছে, কাল নিজেই এতে অভ্যস্ত হয়ে উঠবে। এইভাবে নাজি মহা খুশি। কেবলমাত্র আলী বিন সুফিয়ান জানতেন এর গুরু অর্থ, এছাড়া আর কেউ জানতো না কেন নাজিকে অনুষ্ঠানে নাচ গান আর মদ পরিবেশনের অনুমতি দেওয়া হয়েছে। রাত নেমেছে, থোকা থোকা জ্যোৎস্না ঝরে পড়েছে মরুর বালুকা রাশির ওপর। হাজার হাজার মশালের আলোয় দিনের মতো উজ্জ্বল মনে হচ্ছে সমগ্র এলাকা। প্রশস্ত ময়দানের একপাশে ফৌজ সারি বেঁধে দাঁড়িয়ে আছে, বিপরীত দিকে সালাউদ্দিন আইয়ুবীর বসার স্থান। যেন কোনো সম্রাটের মসনদ। মসনদের ডানে পায়ে চেয়ার সাজানো, একটু দূরে অতিথিদের তাঁবু, আর একটু সরে গিয়ে বিশাল এক তাঁবু তৈরি হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর অবকাশ যাপনের জন্য। সূর্য ডুবার পূর্বেই সালাউদ্দিন আলী বিন সুফিয়ান ওখানে পৌঁছে তাঁবুর চারপাশে করা পাহারা বসালেন। অন্যদিকে নাজি শেষবারের মতো জুকিকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিল। নজর কাড়া রূপ লাবণ্যে জুকিকে মনে হচ্ছিল স্বর্গের অপ্সরা। তার দেহ থেকে ছড়িয়ে পড়ছিল হালকা সুবাস। সে সুবাসে পরিবেশ হয়ে উঠেছিল অপূর্ব মোহনীয় মাদকতাময়। তার নির্ভর কাঁধে সোনালি চুলের বাহার, শরীরের পোশাকের স্বচ্ছ প্রলেপ। সে প্রলেপের ভেতর থেকে উঁকে দিচ্ছিল এক অনুপম শিল্প সুষমা। সে সুষমায় ছিল মাখন কোমল এক মোমের পুতুলের জীবন্ত সজীবতা। ঠোঁটে তার অনির্বচনীয় মুচকি হাসি। গভীর চোখে যোগীর দিকে খানিক তাকিয়ে রইল নাজি। বলল, তোমার এই মাতাল করা রূপ যৌবনও হয়তো তাকে প্রভাবিত করতে পারবে না। তখন চালাবে ভাষার জাদু। এতদিনের ট্রেনিং ভুলে যেও না। দেখো, আবার তার দাদি না হয়ে যাও। মনে রেখো, তুমি হবে অচিন নগরের সেই ফোটা ফুল, যা ধরতে গেলে ধরা যায় না, আবার সেখান থেকে চোখও ফেরানো যায় না। জুকি, তুমি সেই আলো যার হাত থেকে কোনো পতঙ্গের নিস্তার নেই। তুমি সেই মায়াবী রক্ত মাংসের কোনো মানুষের সাধ্য নেই তার আকর্ষণকে উপেক্ষা করে। মনে রেখো, সালাউদ্দিনও মানুষ। ওকে তুমি তোমার পায়ের কাছে বসতে বাধ্য করবে। ক্লিওপেট্রা তার রূপ যৌবন দিয়ে লৌহ মানবকে গলিয়ে মরুর বালির সাথে মিশিয়ে দিয়েছিল। সে তোমার চেয়ে বেশি সুন্দরী ছিল না। আমি তোমাকে যা শিখিয়ে দিয়েছি তা ক্লিওপেট্রারই পদ্ধতি। নারীর এ চাল কখনো ব্যর্থ হয় না। মৃদু মৃদু হাসছিল ঝুঁকে। মনোযোগ দিয়ে শুনছিল নাজির কথা। মিশরের বালুকা রাশির থেকে জন্ম নিয়েছিল ক্লিওপেট্রার মতো রূপসী নাগিনী। ইতিহাস আরো একবার সে অতীতে ফিরে যাচ্ছিল। সূর্য ডোবার সাথে সাথে জ্বলে উঠল হাজার হাজার মশাল। দেহরক্ষী পরিবেষ্টিত হয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন সালাউদ্দিন আইয়ুবী। দফ বাজিয়ে তাকে অভ্যর্থনা করা হলো। মিশরের আমির সালাউদ্দিন জিন্দাবাদ ধ্বনিতে মরুর নিস্তব্ধতা নিস্তরঙ্গ প্রকৃতি মুখরিত হয়ে উঠল। নাজি এগিয়ে এসে বলল, আত্মত্যাগী ইসলামের রক্ষক সেনাবাহিনী আপনাকে স্বাগতম জানাচ্ছে। খোশ আমদেদ মহান নেতা, ওদের শুভেচ্ছা গ্রহণ করুন। এই সেই সেনাবাহিনী, আপনার ইশারায় যারা জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। তোষামুদের শব্দগুলো নাজির কণ্ঠে প্রাণচঞ্চল হয়ে উঠল। মসনদে বসলেন সালাউদ্দিন। ভেসে এলো অশ্বক্ষুর ধ্বনি। আলোর নিশানায় চলে এলো ঘোড়াগুলো। দুদিক থেকে আসছে চারটি করে ঘোড়া। আরোহীরা নিরস্ত্র ছুটে আসছে মুখোমুখি। যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে। আরো কাছে এগিয়ে আসতেই সাওয়াররা স্যাডলে পা রেখে দাঁড়িয়ে পড়ল। এক হাতে তুলে নিল বলকা, অন্য হাতে আড়াআড়ি ভাবে প্রসারিত করে একে অন্যকে পেরিয়ে গেল। যাবার সময় অপর আরোহীকে ফেলে দেওয়ার চেষ্টা করলো ওরা। একজন প্রতিদ্বন্দ্বী অন্য সাওয়ারকে জাপটে ধরে ছুটে গেল সামনে। দুদল হারিয়ে গেল দিগন্তে বিস্তৃত মরুভূমিতে। সংঘর্ষের স্থানে মাটিতে ডিগবাজি খাচ্ছিল দুজন সাওয়ার। এভাবে পরপর 8টি দল তাদের নৈপুণ্য দেখালো। এরপর এলো অশ্বারোহী বাহিনী। তাদের দেখা শেষ হতেই শুরু হলো নেজাবাজি ও অসি চালান। ওদের সাহস ও নৈপুণ্য অধিভূত হলেন সালাউদ্দিন। এমন দুঃসাহসী সৈন্যই তো তার প্রয়োজন। তিনি আলী বিন সুফিয়ানের কানে কানে বললেন, ইসলামী জোশ সৃষ্টি করতে পারলে এই ফৌজ দিয়ে সমস্ত খ্রিস্টান শক্তিকে পরাভূত করা যাবে।
আলী পূর্বের পরামর্শ পুনরাবৃত্তি করে বলল, নাজিকে সরিয়ে দিন, দেখবেন ওদের মধ্যে এমনিতে ইসলামী জজবা ও আবেগ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু সালাউদ্দিন আইবি একজন অভিজ্ঞ জেনারেলকে না সরিয়ে তাকে সংশোধন করতে চাইছিলেন। তিনি সেনাবাহিনীর অবস্থা দেখার জন্য যোগ দিয়েছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে। নাজিন যখন নাচ গান এবং মদ পানের প্রস্তাব করছিলেন, নিরাশ হয়ে গিয়েছিলেন তিনি। এরা ভোগবিলাসে কদ্দূর ডুবে আছে তা দেখতে নাচ গানের অনুমতি দিয়েছিলেন। সাহসিকতা, ঘোড়া সাওয়ারি, অসি চালান এবং মল্লযুদ্ধের সেনা সদস্যরা উতরে গিয়েছিল, কিন্তু খাবার সময় ওরা উশৃঙ্খল হয়ে পড়ল। বিশাল এলাকা জুড়ে খাবারের আয়োজন করা হয়েছিল, এক পাশে সেনা সদস্যদের জন্য, অন্য পাশে বিশেষ অতিথিদের। হরেক রকম খাবারের মন মাতানো গন্ধে মরুভূমির রাতের বাতাস মম করে উঠছিল। সেফাইদের সামনে ছিল মদের মশক। খাওয়া শেষ হতেই ওরা মদের ওপর ঝাঁপিয়ে পড়ল। নিঃশব্দে তাকিয়ে রইলেন সালাহউদ্দিন। কি ভাবছেন চেহারা দেখে বোঝা যাচ্ছিল না। নাজিকে প্রশ্ন করলেন, এদের কিভাবে নির্বাচিত করলেন? এরা কি ফৌজের নিকৃষ্টতম সেফাই? না আমির, মিনমিন কণ্ঠে বলল নাজি, এরা সেনাবাহিনীর শ্রেষ্ঠ সৈনিক। যুদ্ধের ময়দানে এদের বীরত্ব দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। ওরা একটু বাড়াবাড়ি হয়তো করছে, কিন্তু আপনার ইশারায় জীবন দিতে প্রস্তুত। আনন্দ উল্লাস করার জন্য মাঝে মাঝে ওদেরকে মুক্তভাবে ছেড়ে দেয়। মৃত্যুর পূর্বে পৃথিবীটাকে খানিক ভোগ করে নিক। আইবি এই যুক্তির কোনো জবাব দিলেন না। নাজি অন্য অতিথিদের দিকে ফিরতেই তিনি আলী বিন সুফিয়ানকে বললেন, যা দেখার আমি দেখেছি। এরা মদ আর উশৃঙ্খলায় অভ্যস্ত হয়ে পড়েছে। তুমি বলেছিলে এদের ভেতর কোনো আবেগ নেই, আমি দেখেছি কোনো কর্ম নেই। এরা যুদ্ধের ময়দান থেকে জীবন নিয়ে পালাবে, লুট করবে প্রতিটা সম্পদ, বিজিত এলাকার মেয়েদের সাথে পশুর মতো ব্যবহার করবে। এর ওষুধ হলো আমি। আলী বললেন, আপনি বিভিন্ন এলাকার লোক দিয়ে যে ফৌজ তৈরি করেছেন, এদেরকে ওদের সাথে একীভূত করে দেন। ভালো সিপাহীদের সাথে মিশলে এদের স্বভাবও ভালো হয়ে যেতে পারে। মৃদু হেসে সালাউদ্দিন বললেন, নিশ্চয় তুমি আমার মনের কথা জানতে পেরেছ। এতক্ষণ আমিও তাই ভাবছিলাম। আর কারো কাছে এ কথা প্রকাশ করো না। আলী কিছু বলতে যাচ্ছিল, সামনে কয়েকটি মশাল জ্বলে উঠল, বেজে উঠল সানাই আর সারিন্দার সুমধুর সুর। সমাবেশে নেমে এলো অখণ্ড নীরবতা। একদিকে দেখা দিল নর্তকীর দল, পরনে ঝলমলে নাচের পোশাক, আধখোলা দেহ, নগ্ন কাঁধে ছড়ানো চুল। হু হু করে বয়ে যাচ্ছে মরুভূমির উচ্ছল রাতের বাতাস। সে বাতাসে ওদের চুল উঠছে, পতাকার মতো পতপত ঢেউ খেলছে জরিন পোশাক। মনে হচ্ছে বাতাসে ভর করে উড়ে আসছে এক ঝাঁক সোনালি পায়রা। প্রসারিত দুই বাহু মেলে দেয়া দুই উড়ন্ত ডানা, সেই ডানায় বাঁধা রেশমি রুমাল, সেই রুমালে আঁকা বিচিত্র বর্ণালী রং। সেই রঙের ভেতরে এক একটি মুখ ফুটে আছে রক্তপদ্মের মতো। সেই রঙের ভেতরে কোমল পলব, মসৃণ উন্মুক্ত বাহুলতায় অপার্থিব জ্যোতির পরাগ। না পা নড়ছে না ওদের, কিন্তু বাদ্যের তালে তালে ছন্দবদ্ধভাবে সামনে এগিয়ে আসছে। দ্বিতীয়বার চাঁদের মতো সালাউদ্দিনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল যুবতীরা, মাথা নোয়ালো কুর্নিশ করার জন্য। সোনালি চুল পিছলে সামনে চলে এলো। দেখা গেল দূরে দৈত্যের মতো এক হাফসি দ্রুত পায়ে এগিয়ে আসছে। পরনে চিতাবাঘের মতো চামড়ার তৈরি পোশাক, হাতে বিশাল এক ডালা ভর্তি অর্ধ ফোটা ফুল। তরুণীদের সামনে এসে ওটা নামিয়ে রাখলো সে। বেড়ে গেল বাদ্যের আওয়াজ। বন্য মোষের মতো গজরাতে আবার ফিরে গেল কাফরি। নড়ে উঠল দ্বিতীয়ার চাঁদ। চাঁদের খোলস ভেঙে বেরিয়ে এলো অনিন্দা এক চাঁদ বদনে। মনে হলো ধূসর মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে পূর্ণিমার চাঁদ। যেন এই যুবতী এই গ্রহের কেউ নয়। ঠোঁটে তার মৃদু হাসির ঝলক, হাসি তো নয়, যেন অনবদ্য এক খাপ খোলা তলোয়ার। অবাক বিস্ময় মোহগ্রস্তের মতো তাকিয়ে রইল দর্শকবৃন্দ। দৃষ্টি তাদের ফলকহীন। স্মিত হেসে সালাউদ্দিনের দিকে তাকালেন আলী বিন সুফিয়ান। আইয়ুবের ঠোঁটে মুচকি হাসি। ও এতটা সুন্দরী ধারণা করেনি। আলীর কানে কানে বললেন তিনি। মিশরের আমিরের জয় হোক। বলতে বলতে এগিয়ে এলো নাজি। ওর নাম জকি। বলল সে, আপনার জন্য ইস্কান্দারিয়া থেকে আনিয়েছি। ও নর্তকী বা দেহ পাশারিনী নয়। কখনো শখের বসে নাচে বটে, তবে কোনো জলসায় যায় না। ওর এটা আমার পরিচিত বড় ব্যবসায়ী। এই মেয়েটা আপনার খুব ভক্ত, আপনাকেও প্রাণ দিয়ে ভালোবাসে। না বলে বরং নবীর মতো সম্মান করে বলাই ভালো।
ঘটনাচক্রে হঠাৎ ওর বাবার সাথে দেখা, একটা কাজে ওদিকে গিয়েছিলাম। মেয়েটা বলল, শুনেছি সালাউদ্দিন আইয়ুবী মিশরের গভর্নর হয়ে এসেছেন, মেহেরবানি করে আমাকে তার সাথে দেখা করিয়ে দেবেন। তাকে দেওয়ার মতো আমার জীবনে আর আর নাচ ছাড়া কিছুই নেই। মাননীয় গভর্নর, এই মেয়েটাকে আপনার সামনে হাজির করার জন্যই নাচ গানের অনুমতি চাইছিলাম। আপনি কি ওকে বলেননি মেয়েদের অর্ধনগ্ন দেহ বা নাচ গান আমি পছন্দ করি না? আপনি যাদের পোশাক পরা বলছেন ওরা তো সবাই উলঙ্গ। মহামান্য আমির ফসফসে গলায় বলল, নাজির, আপনি নাচ গান পছন্দ করেন না একথা আমি ওকে বলেছি। ও বলল, আমার নাচ তিনি পছন্দ করবেন, কারণ আমার নৃত্যে পাপের আহ্বান নেই, দেহ নয়। আমিরকে আমি শালীনভাবে নৃত্যের শৈল্পিক কলা কৌশল দেখাবো। আমি পুরুষ হলে তার নিরাপত্তার জন্য জীবন বিলিয়ে দিতাম। আপনি কি বলতে চাইছেন? ওকে কাছে ডেকে একটু ধন্যবাদ জানালেও খুব খুশি হবে। আপনি চাইছেন আমি তাকে ডেকে বলি যে হাজার হাজার মানুষের সামনে তোমার নগ্ন দেহটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছে, পুরুষের ঘুমন্ত পশু সত্তাকে উস্কে দিতে তোমার জুড়ি নেই, এজন্য তোমাকে ধন্যবাদ? ছি ছি, তা কেন করবেন মাননীয় আমির? আমি ওকে কথা দিয়েছিলাম এখানে এলে ওকে আপনার সাথে দেখা করার ব্যবস্থা করে দেব। মেয়েটা অনেক আশা নিয়ে এসেছে। দেখুন, ওর নৃত্য পাপের কোনো আহ্বান নেই, আছে নীরব আত্মসমর্পণ। দেখুন না কেমন করে ও আপনার দিকে তাকিয়ে আছে। ও তার নৃত্যের কলা কৌশল, ভালোবাসা, শ্রদ্ধা, মাদকতাময় দৃষ্টি দিয়ে আপনার উপাসনা করছে। কয়েক মুহূর্তের জন্য ওকে আপনার তাঁবুতে আসার অনুমতি দিন। আগামী দিন যারা হবে ইসলামের রক্ষক, ও হবে সেই বীর পশু মায়েদের একজন। নিজের সন্তানদের কাছে গল্প করে বলতে পারবে যে আমি সালাউদ্দিন আইয়ুবের সাথে একান্তে কথা বলেছি। ঠিক আছে, ওকে আমার তাঁবুতে পাঠিয়ে দেবেন। অপূর্ব দেহ বল্লরিতেই কম্পন তুলে নাচছে চোখে, মোদির কটাক্ষ হেনে তাকাচ্ছে সালাউদ্দিন আইয়ুবের দিকে। ঠোঁটে মধুমাখা মিষ্টি হাসির ছলক। অন্য মেয়েরা প্রজাপতির মতো তীর করে উড়ে বেড়াচ্ছে। মশালের ক্ষীণ আলোয় মনে হচ্ছে বরফ গলা ঝর্ণার স্বচ্ছ পানিতে ফুলপরীরা দল বেঁধে সাঁতার কাটছে। নিশ্চুপ বসেছিলেন আইয়ুবী। নাজির সৈন্যরা মদে মাতাল। মরুভূমির সে খোলা প্রান্তরে নিশুতি রাতের প্রকৃতিতে ভেসে বেড়াচ্ছে এক অপার্থিব সুরশিহরণ। ছন্দের তালে তালে বেজে চলছে নূপুরের নিক্কণ ধ্বনি। নিজের এক অপার্থিব সুর শিহরণে ছন্দের তালে তালে চলছে নূপুরের নিক্কণ ধ্বনি। নিজের সাফল্য নাজি ভীষণ খুশি। নাচ চলছে ধীরে ধীরে, গভীর থেকে গভীরতর হচ্ছে রাত। নিশ্চুপ বসেছিলেন আইয়ুবী। নাজির সৈন্যরা মদে মাতাল। মরুভূমির সেই খোলা প্রান্তরে নিশুতি রাতের প্রকৃতিতে ভেসে বেড়াচ্ছে এক অপার্থিব সুর শিহরণ। ছন্দের তালে তালে বেজে চলছে নূপুরের নিক্কণ ধ্বনি। নিজের সাফল্যে নাজি ভীষণ খুশি। নাচ চলছে ধীরে ধীরে, গভীর থেকে গভীরতর হচ্ছে রাত। মাঝরাতে তাঁবুতে প্রবেশ করলেন সালাউদ্দিন আইয়ুবী। মেঝেতে দামি কার্পেট, দরজায় ঝুলানো রেশমি পর্দায় পালঙ্কে চিতাবাঘের চামড়ার তৈরি আচ্ছাদন। কক্ষে মরু জ্যোৎস্নার মতো ঝাড়বাতির হালকা নীলাভ আলোর ফুলঝুরি, বাতাসে মোহনীয় আতরের বাতাস সুবাস। নাজি তাঁবুতে ঢুকে বলল, ওকে কিছু সময়ের জন্য পাঠিয়ে দেবো মহামান্য আমির? আমি প্রতিশ্রুতি ভাঙতে ভয় পাই। হ্যাঁ, পাঠিয়ে দাও। ধূর্ত শিয়ালের মতো লাফাতে লাফাতে বেরিয়ে গেল নাজি। খানিক পর দেহরক্ষীরা দেখলো এক নর্তকী সালাউদ্দিন আইয়ুবের তাঁবু থেকে এগিয়ে আসছে। কাছে আসতেই তরুণীকে চিনতে পারলো ওরা। এখনো নাচের ফিনফিনে পোশাক পরে আছে। রক্ষীরা ওর পথ আটকে দাঁড়ালো। ও বলল, মহামান্য গভর্নর আমায় ডেকে পাঠিয়েছে। কমান্ডার বলে, যেসব আমির বাজে মেয়েদের সাথে রাত কাটায় সালাউদ্দিন আইয়ুবী তাদের মতো নয়। তাকে জিজ্ঞেস করে দেখো না, না ডাকলে কোনো সাহসে আমি এখানে আসবো। কার মাধ্যমে তোমায় ডেকে পাঠিয়েছিল? সেনাপতি নাজি আমাকে বলল গভর্নর তোমায় ডাকছে। আপনারা বললে আমি ফিরে যাচ্ছি, কিন্তু এর সবটাই দায়িত্ব আপনাদের। সালাউদ্দিন আইয়ুবী এক নর্তকীকে শোবার করে ডাকতেন। রক্ষীদের কাছে তা অবিশ্বাস্য মনে হলো। তারা জানতো তিনি কেমন প্রকৃতির মানুষ। তিনি নির্দেশ দিয়েছিলেন নাচ গানের সাথে যার সম্পর্ক রাখবে তাদের একশত প্রত্যাঘাত করা হবে। সমস্যায় পড়ল রক্ষী কমান্ডার। ভয়ে ভয়ে সালাউদ্দিন আইয়ুবীর তাঁবুতে প্রবেশ করে কম্পিত কণ্ঠ বলল, বাইরে এক নর্তকী দাঁড়িয়ে আছে। আপনি নাকি তাকে ডেকেছেন? হ্যাঁ, ওকে ভেতরে পাঠিয়ে দাও। কমান্ডার বেরিয়ে গেল। তাঁবুতে প্রবেশ করলো জুকি। রক্ষীদের ধারণা ছিল গভর্নর তাকে ঘাট ধাক্কা দিয়ে তাঁবু থেকে বের করে দেবেন। আইয়ুবীর বজ্র হুঙ্কার শোনার জন্য ওরা কান পেতে রইল, কিন্তু এমন কিছুই ঘটল না।
রাত এগিয়ে যাচ্ছে, তাঁবুর ভেতর শোনা যাচ্ছে অনুচ্চ কণ্ঠের আওয়াজ। কমান্ডার সীমাহীন উদ্বেগ নিয়ে বাইরে পায়চারি করতে লাগলো। এক রক্ষী বলল, বাজে মেয়েদের সাথে সম্পর্ক রাখা নিষেধ শুধু আমাদের জন্য? হ্যাঁ। অন্যজন বলল, অধীনস্থ আর প্রজাদের জন্যই শুধু আইনের কড়াকড়ি। গভর্নরকে তো আর বেত মারা যাবে না, রাজা বাদশাদের কাজই এমন। কমান্ডারের কণ্ঠে জাঁচ। হয়তো তিনি মদও পান করেন, উপরের গাম্ভীর্য কেবল আমাদের প্রভাবিত করার জন্য। একটি মাত্র ঘটনায় সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে ওদের এতদিনকার সকল ধারণা নিঃশেষ হয়ে গেল। ওদের চোখের সামনে ভেসে উঠল এক বিলাসপ্রিয় চরিত্রহীন রাজকুমারের ছবি। নাজির খুশির অন্ত নেই। সালাউদ্দিন টোপ গিলেছে। তাকে সন্তুষ্ট করার অস্থিরতা আজ সে মদ পর্যন্ত স্পর্শ করেনি। হৃদয় ভরা আনন্দ নিয়ে অ্যাড্রোস সহ তাঁবুতে চিমোচ্ছিল সে। অ্যাড্রোস বলল, ও অনেকক্ষণ হয়ে গেছে। সম্ভবত আমাদের নিক্ষিপ্ত তীর সালাউদ্দিনের হৃৎপিণ্ডে বিঁধে গিয়েছে। আমার নিক্ষিপ্ত তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। অট্ট হাসিতে ফেটে পড়ল নাজির। তীরের নিশানা ভুল হতে ভুল বলে এতক্ষণও ফিরে আসতো। তুমি ঠিকই বলেছ, যোগী মানুষরূপী এক জাদুকর, নয়তো সালাউদ্দিনের মতো পাথর গলাতে পারতো না। আমি যা ট্রেনিং তাকে দিয়েছি, ঘাতক বল তা কল্পনাও করতে পারবে না। সালাউদ্দিনকে এখন শুধু মদ খাওয়ানো বাকি। বাইরে কারো পদশব্দে নাজির তড়াক করে লাফিয়ে উঠল। তারপর পর্দা তুলে তাকালো বাইরে। না, ঝুঁকি নয়, একজন সৈনিক যাচ্ছে। নাজির দৃষ্টি ছাড়লো আইয়ুবের তাঁবুর দিকে। বাইরে রক্ষীরা টহল দিচ্ছে। ফিরে এসে অ্যাড্রোসকে বলল, এবার আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমার চোখে পাথর ভেঙেছে। রাতের শেষ প্রহর। সালাউদ্দিন আইয়ুবী তাঁবু থেকে বেরিয়ে এলো চোখে। নাজির তাঁবুর দিকে না গিয়ে হাঁটা দিল অন্যদিকে। পথে আপাতমস্তক ঢাকা একজন লোক দাঁড়িয়ে। লোকটি চকিকে ইশারায় কাছে ডাকলো। এগিয়ে গেল চকি। লোকটি তাকে অন্য এক তাঁবুতে নিয়ে গেল। অনেকক্ষণ পর নাজির তাঁবুর দিকে হাঁটা দিল। নাজির চোখে ঘুম নেই। ও একবার তাঁবুর ভেতর ঢুকছিল, আবার বেরিয়ে আসছিল অস্থিরভাবে। কখনো হৃদয় তোলপাড় করা আনন্দ নিয়ে তাকাচ্ছিল আইয়ুবের তাঁবুর দিকে। আকাশের উদার বিস্তার থেকে সালাউদ্দিনকে তার পায়ের কাছে নামিয়ে এনেছে চোখে। অ্যাড্রোস রাত তো শেষ হয়ে এলো, এখনো যে ও ফিরল না। ও আর কখনো ফিরে আসবে না। গভর্নর তাকে সাথে নিয়ে যাবে। কোনো রাজপুত্রও এমন হিরোর টুকরা ফেলে দিতে পারে না। এদিকটা ভেবেছ কখনো? না তো, এদিকটা চিন্তাও করিনি। গভর্নর তাকে বিয়েও তো করে নিতে পারেন। তাহলে মেয়েটা আমাদের কোনো কাজেই আসবে না। ও যথেষ্ট সতর্ক। তবুও এক নর্তকীকে কদ্দূর বিশ্বাস করা যায়? নিজে অভিজ্ঞ পেশাদার নাচিয়ে মা ও বাইজি ছিল। অবশ্যই সে আমাদের ধোঁকা দিতে পারে। গভীর চিন্তায় ডুবে গেল ওরা। তারপর ঢুকলো চুকি। এসে বললো, এবার আমাকে আমার দেহের ওজন পরিমাণ স্বর্ণ দেন। কি হয়েছে আগে বলবো তো? নাজির কণ্ঠ অস্থিরতা। আপনি চাইছিলেন তাই। আপনাকে কে বলল সালাউদ্দিন পাথর? খোদার ভয়ে ভীত এমন এক অনর মুমিন মাটিতে পা ঢুকে বলল চুকি। সে মরুভূমির বালুর চাইতেও বেশি অসহায়। সামান্য বাতাসে তাকে উড়িয়ে নেয়ার জন্য যথেষ্ট। তোমার রূপের জৌলুসে আর কণ্ঠের মধু তাকে উতলা করে দিয়েছে। অ্যাড্রোস বলল, নয়তো হারামিটা এক দুর্গম পাথরের পর্বত ছিল, এখন বালিয়ারিও নয়। আমার ব্যাপারে কোনো কথা হয়েছে? নাজির প্রশ্ন। হ্যাঁ। জিজ্ঞেস করলো, নাজি লোকটা কেমন? আমি বলেছি, মিশরে আপনার বিশ্বস্ত এবং অনুগত কেউ থাকলে একমাত্র নাজিই রয়েছে। আমার সাথে পরিচয় কিভাবে জানতে চাইনি? চেয়েছে। বলেছি তিনি আমার পিতার অন্তরঙ্গ বন্ধু। আমাদের বাড়ি গিয়ে আব্বাকে বললেন আমি সালাউদ্দিনের নফর। তিনি যদি আমার সাগরে ঝাঁপ দিতে বলেন তাও আমি দেব। বাহ বাহ, বেশ বলেছ। আমার কথা শুনে তিনি বললেন, তুমি তো ভদ্রঘরের এক সম্ভ্রমশীল নারী। আমি তো তাকে বললাম, অন্যের কাছে আমি যাই হই, আপনার কাছে আমি এক নগণ্য এক দাসী মাত্র। আপনার ইশারাই আমার জন্য নির্দেশ। তারপর আমার এই কথায় প্রভাবিত হয়ে তিনি বললেন, তুমি খুব ভালো মেয়ে। আরে অত দূরে কেন, আর একটু কাছে এসে বসো। আমি খুব লজ্জিত হয়ে যাওয়া তো দ্বিধার হাত নিয়ে তার পাশে গিয়ে বসলাম। আগে তিনি পাথর থাকলেও আমার দেহের সংস্পর্শে বলা যায় মোমের মতো গলে গেছে। বিদায়ের সময় আমার কাছে ক্ষমা চেয়ে বললেন, জীবনে এই প্রথম পাপ করেছি। আমি বললাম, আপনি কোনো পাপ করেননি, প্রতারণা বা জোরাজোরিও করেননি। অন্যান্য শাসকদের মতো জোর করে ধরে আনেন। আমি স্বেচ্ছায় এসেছি। আপনার অনুমতি পেলে আবারও আসবো, বারবার আসবো। নিচের নগ্নদের মতো অনেক নগ্ন মিথ্যা অবলীলায় বলে গেল চোখে। আনন্দের আতিশয্যে
দুটোকে জড়িয়ে ধরল নাজি। অ্যাড্রেস দুজনকে ধন্যবাদ জানিয়ে তাঁবু থেকে বেরিয়ে গেল। রহস্যকরা মরুরাতে জঠর থেকে জন্ম নিল একটি প্রভাত, তবে অন্য প্রভাতের চেয়ে ভিন্ন। এই ভোরের আলো মরুরাতের আধার বুকে এমন এক নিগূঢ় তথ্য লুকিয়ে রাখলো যার মূল্য সমগ্র মুসলিম বিশ্বের সমান। গত রাতে ঘটে যাওয়া রহস্যের দুটি দিক ছিল। একটি জানতো নাজি এবং অ্যাড্রোস, দ্বিতীয়টি আইয়ুবীর দেহরক্ষীরা। আর দুটি দিকই জানতেন আলী বিন সুফিয়ান আইয়ুবী এবং জুকি। সালাউদ্দিন এবং তার সঙ্গীদের অত্যন্ত জাঁকজমকের সাথে বিদায় নিয়েছিল নাজি। দুই সারিতে দাঁড়িয়েছিল সুদানি ফৌজ। সালাউদ্দিন আইয়ুবী জিন্দাবাদের ধ্বনিতে প্রকম্পিত হলো আকাশ বাতাস, কিন্তু আইয়ুবী মৃদু হাসি বা হাত নেড়ে এই অভিবাদনের কোনো জবাব দিলেন না। নাজির সাথে হাত মিলিয়ে দ্রুত ঘোড়া চেপে বসলেন তিনি। তাকে অনুসরণ করলো অন্য সঙ্গীরা। অফিসে গিয়ে আলী এবং একজন সহকারীকে নিয়ে কক্ষের দরজা বন্ধ করে দিলেন তিনি। দিন কাটলেন রুদ্ধদ্বার কক্ষে। সূর্য ডুবে গেল, রাতের অন্ধকার গ্রাস করলো পৃথিবী, কিন্তু তিনি রুদ্ধদ্বার কক্ষের দরজা খুলেন না। কক্ষে খাবার বা পানি দেওয়ারও সুযোগ দিলেন না কাউকে। অনেক রাতে তিনজন কক্ষ থেকে বেরিয়ে নিজ নিজ ঘরের দিকে হাঁটা দিলেন। আলী বিন সুফিয়ান একা হতে কমান্ডার তার সামনে গিয়ে দাঁড়ালো। জনাব, অভিমানে ভরা কমান্ডারের কণ্ঠে নির্দেশ পালন করা এবং মুখ বন্ধ করা রাখা আমাদের দায়িত্ব, কিন্তু আমার সিপাহীদের মধ্যে অসন্তুষ্টি আর নৈরাশ্য ছড়িয়ে পড়েছে। আমরাও একই অবস্থা। কেন, কি হয়েছে? রক্ষীরা বলছে সুদানি বাহিনীর জন্য মত বৈধ হলে আমরা কি অপরাধ করেছি? আমার অনুযোগকে অপরাধ মনে করলে যে কোনো শাস্তি মাথা পেতে গ্রহণ করবে। গভর্নরকে আমরা একজন সৎ চরিত্রবান এবং খোদাভীরু লোক বলে জানি। হাসি মুখে জীবন বিলিয়ে দিতে পারি আর তার সামান্য ইশারায়। কিন্তু গত রাতে তার তাঁবুতে এক নর্তকী প্রবেশ করেছিল। এই তো কমান্ডারের মুখের কথা টেনে নিলেন গোয়েন্দা প্রধান। না, তুমি কোনো অপরাধ করনি। রাজ্য করুক আর প্রজা করুক, পাপ সে পাপই। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, গভর্নরের সাথে নর্তকের গোপন সাক্ষাতের মধ্যে পাপের কোনো সম্পর্ক ছিল না। তাদের মধ্যে কি কথা হয়েছে এই মুহূর্তে বলা যাবে না। কয়েকটা দিন যাক, সব নিজেরাই বুঝতে পারবে। কমান্ডারের কাঁধে হাত রেখে তিনি আবারও বললেন, আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমের বিন সালেহ, তুমি অভিজ্ঞ সৈনিক, ভালো করেই জানো ফৌজ এবং ফৌজি কর্মকর্তাদের এমন কিছু গোপন ব্যাপার থাকে যার গোপনীয়তা রক্ষা করা সকলের কর্তব্য। নর্তকী আইয়ুবীর তাঁবুতে গিয়েছিল, তাও এক গোপন ব্যাপার। কাউকে সন্দেহের মধ্যে রেখো না, কারো সামনে ভুলে প্রকাশ করো না সে রাতে কি ঘটেছিল। আলীর ব্যক্তিত্ব সম্পর্কে কমান্ডার অব্যাহত ছিল। সে নিশ্চিন্ত হয়ে গেল এবং সন্দেহের অবসান ঘটল সিপাহীদেরও। দুপুরের খানা খাচ্ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। তাকে নাজির আগমনের সংবাদ দেওয়া হলো। খাওয়া শেষে তিনি তাকে ডেকে পাঠালেন। নাজির চেহারায় শঙ্কা এবং ক্রোধের অভিব্যক্তি। কম্পিত কণ্ঠে সে বলল, মহামান্য আমির, 50,000 সুদানি ফৌজকে সদ্য প্রস্তুতকৃত ফৌজের সাথে একীভূত করার নির্দেশ কি আপনি দিয়েছিলেন? হ্যাঁ, অনেক চিন্তা ভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আর সিদ্ধান্ত নিয়েছি মিশরের সেনাবাহিনীতে শতকরা 10 জন থাকবে সুদানি সৈন্য। আপনাকে হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে। এখন থেকে আপনি আর সুদানি বাহিনীর প্রধান নন। মহামান্য আমির, এ আমার কোনো অপরাধের শাস্তি? সেনাবাহিনীর সামগ্রিক স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সৈনিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতার কারণে হেডকোয়ার্টার আপনার সেবা নিতে চাচ্ছে। এ তো আপনার জন্য খুশির খবর। কেবল একটা বাহিনী নয়, আপনি কি চান না আপনার অভিজ্ঞতা থেকে উপকৃত হোক আমাদের সকল সৈনিক? আমির, আমার আশঙ্কা হচ্ছে সম্ভবত আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে। আপনার মহান ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তা দিয়ে একটু যাচাই বাছাই করে দেখবেন। আমার মনে হয় কেন্দ্রে আমার কোনো শত্রু রয়েছে। দেখুন, সেনাবাহিনী এবং প্রশাসনের ভুল বোঝাবুঝি দূর করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। অফিসার হোক কি সাধারণ সিপাহী, এখন থেকে সকলের জন্য মদ নিষিদ্ধ। কোনো অনুষ্ঠানে নাচ গান চলবে না। কিন্তু মাননীয় আমির, আমি তো হুজুরের অনুমতি নিয়েই সবকিছু করেছিলাম। আপনি যাদেরকে মুসলিম মিল্লাতে সেনাবাহিনী বলছেন তাদের আসল চরিত্র দেখার জন্য নাচ গানের অনুমতি দিয়েছিলাম। 50,000 সৈন্যকে তো চাকরিচ্যুত করতে পারছি না, এজন্য মিশরের ফৌজের সাথে একীভূত করে ওদের সংশোধন করতে চাচ্ছি। মনে রাখবেন, আমরা কেউ সুদানি, মিশরি বা সিরীয় নই। আমরা সবাই মুসলমান। আমাদের ধর্ম এক, পতাকাও এক। আমার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে তা কি একবারও ভেবেছেন? দেখুন, এই সিদ্ধান্ত আপনার মনোভূত না হলে আপনি সেনাবাহিনী থেকে ইস্তফা দিতে পারেন। আপনার ওপর আমি কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। মোহাম্মদ নামের এ অন্যায়, এ জুলুম। কোনটা অন্যায় আর জুলুম তা বোঝার সাধ্য কি আপনার আছে? নিজের অতীত একটু নিজেই তলিয়ে দেখুন তো। আমার মুখে শোনার প্রয়োজন হবে না।
মোহাম্মদ আমির এই সিদ্ধান্ত আরেকবার একটু বিবেচনার অনুরোধ করছে। অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, ফিরে গিয়ে সবকিছু প্রস্তুত করুন। কোনোরকম হঠকারিতার আশ্রয় নেবেন না। মনে রাখবেন, আমার সহকারের কাছে 7 দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে। নাজি আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার মুখ খোলার আগেই কক্ষ থেকে বেরিয়ে গেলেন সালাহউদ্দিন আইয়ুবী। দুটো গভর্নরের তাঁবুতে রাত কাটিয়েছে। নাজির গোপন হারেমেও এই সংবাদ পৌঁছে গিয়েছিল। ও এসেছে সেই দিন, অথচ নাজি প্রথম দিন থেকেই অন্য সবার চাইতে ওকে বেশি ভালোবাসে। এক মুহূর্তের জন্য অন্য নর্তকীদের কক্ষে তাকে যেতে দেওয়া হয়নি। জুকির জন্য ছিল আলাদা কক্ষ। নর্তকীরা প্রতিহিংসার আগুনে পুড়তে লাগলো। সালাহউদ্দিন আইয়ুবীকে ফাঁসানোর জন্য জুকিকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ওরা তা জানতো না। ওদের ধারণা জুকি নাজিকে এককভাবে দখল করে নিয়েছে। নর্তকী দুজনের প্রতিহিংসার চরম পৌঁছে গেলে ওরা জুকিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। গভর্নরের তাঁবুতে জুকির রাত কাটানোর সংবাদে ওরা আরো পাগল হয়ে ওঠে। কিভাবে তাকে হত্যা করা যায় ভাবতে গিয়ে ওদের মাথায় দুটি চিন্তা আসে। এক, তাকে বিষ প্রয়োগ করা। দ্বিতীয়, ভাড়াটে খুনি দিয়েও খুন করানো যায়। কিন্তু বাস্তবে দুটোর একটাও তাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ জুকির খাওয়া দাওয়া সবকিছু ছিল ওদের থেকে আলাদা। অন্যদিকে প্রহরী ছাড়া সে তার রুমে থেকে বেরই হতো না। ওরা হারেমের এক চতুর্বাদিকে হাত করলো। জুকিকে শেষ করতে পারলে প্রচুর ধন সম্পদ দেওয়ার লোভও দেখালো তাকে। চাকরানিটা ছিল লোভী এবং জঘন্য প্রকৃতির। হারেমের অসংখ্য অপকর্মের কথা ছিল সে। প্রস্তাব শুনে সে বলল, মুনিবের কক্ষে গিয়ে ওকে বিষ খাওয়ানো সম্ভব না। সুযোগ মতো খঞ্জর ব্যবহার করা যেতে পারে, তবে এজন্য কিছু সময়ের প্রয়োজন। কতদিন সময়ের প্রয়োজন? জুকির তৎপরতার উপর নজর রাখতে হবে। হয়তো শীঘ্রই সুযোগ এসে যাবে, কিন্তু তাড়াতাড়ি যদি সুযোগ না আসে তাহলে ঘাতক দলের সহযোগিতা নিতে হবে। তবে ওরা এজন্য অনেক টাকা দাবি করতে পারে। যত টাকা লাগে দেব, তবু আমরা চাই কাজটা তুমি তাড়াতাড়ি শেষ করো, বলল নর্তকীরা। ক্রোধ হয়ে উন্মত্ত প্রায় নাজি কামরায় পায়চারি করছিল। জুকি তাকে শান্ত করার অনেক চেষ্টা করলো। নাজি রাগ কমেনি। আমাকে তার কাছে যেতে দিন, এই নিয়ে চতুর্থবারের মতো বলল জুকি। আমি তাকে সোজা পথে নিয়ে আসবো। কোনো লাভ নেই, বেটা কমবক্ত হুমকি দিয়ে ফেলেছে, বাস্তবায়নও শুরু হয়ে গেছে। আমার আর কিছুই রইল না। তোমার জাদু ওকে ধরেনি। আমার বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে জানে। ওরা আমার উন্নতি সইতে পারছে না। আমি হতাম গভর্নর, একজন সাধারণ সেনাপতি হয়েই সব শাসকদের শাসন করেছি আমি, আর এখন আমি একজন সামান্য কমান্ডারও নয়। নাজি প্রহরীকে ডেকে বলল, জলদি অ্যাডোর্সকে আসতে বলো। অ্যাডোর্স এলে দুজন নতুন নির্দেশমালার ব্যাপারে আলাপ করলো। অ্যাড্রোসের সাথে কাছে এ খবর নতুন না হলেও সালাহউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এ ব্যাপারে অ্যাড্রোস কোনো পরামর্শ দিতে পারলো না। নাজি বলল, কি করবো আমি ভেবে রেখেছি। কি ভেবেছেন? বিদ্রোহ করবো। হতভম্বের মতো তাকিয়ে রইল অ্যাড্রোস। কি ব্যাপার? হতবাক হয়ে গেছে মনে হচ্ছে। বলো তো, 50,000 সুদানি ফৌজ আমাদের পক্ষে থাকবে না সালাহউদ্দিনের পক্ষে থাকবে? আমি ওদেরকে বিদ্রোহের জন্য উস্কানি দিয়ে বলবো মিশর তোমাদের, কিন্তু তোমরা এখন হবে ওদের দাসে। দীর্ঘশ্বাস টেনে অ্যাড্রোস বলল, এ নিয়ে এখনো ভাবিনি। চোখের ফলকে তো বিদ্রোহ ঘটানো যায় না, কিন্তু মিশরের নতুন ফৌজ আধুনিক অস্ত্রে সজ্জিত এবং যথেষ্ট শক্তিশালী। ইচ্ছে করলে ওরা বিদ্রোহ দমন করতে পারবে। সরকারের সাথে সংঘর্ষে যাবার আগে সবকিছু ভেবে দেখা উচিত। ভাবাভাবির কাজ শেষ। আমি খ্রিস্টান সম্রাটদেরকে সাহায্যের জন্য ডাকবো। দূত তৈরি করো, অনেক দূর যেতে হবে ওদের। এবার মন দিয়ে আমার পরিকল্পনার কথা শোনো। জুকি, তুমি নিজের ঘরে যাও। জুকি ফিরে গেল নিজের কক্ষে। সারা রাত দুজন দরজা বন্ধ করে বিদ্রোহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলো। দুই ফৌজ একীভূত করার জন্য আইয়ুবী 7 দিন সময় দিয়েছিল। কাগজপত্র তৈরি হতে লাগলো। পূর্ণ সহযোগিতা না করছিল নাজি। 4 দিন পার হয়ে গেছে। এর মধ্যে গভর্নরের সাথে আরো একবার দেখা করেছিল নাজি, কিন্তু কোনো অনুযোগ করেনি। কাজের বিস্তারিত রিপোর্ট দিয়ে আইয়ুবীকে আশ্বস্ত করেছিল। গভর্নরের সহকারীও তাকে আশাব্যঞ্জক সংবাদ দিচ্ছিল, কিন্তু আলী বিন সুফিয়ানের তথ্য ছিল উদ্বেগজনক। গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হলো, সুদানি সৈন্যদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। গুজব ছড়ানো হচ্ছে মিশরের সেনাবাহিনীর সাথে একত্রিত করে সুদানি সৈন্যদেরকে তাদের দাসীতে রূপান্তর করা হবে। যুদ্ধলব্ধ সম্পদে সুদানিদের কোনো অংশ থাকবে না। বিশেষ করে কাউকে মদ পানের অনুমতি দেওয়া হবে না। রিপোর্ট শুনে সালাহউদ্দিন আইয়ুবী বললেন, অনেক দিনের বদ অভ্যাস, আমার এসব নীতি ওদের পছন্দ না হওয়ারই কথা। তবে আমার দৃঢ় বিশ্বাস নতুন পরিবেশ এলে কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। ওই মেয়েটার সাথে আর দেখা হয়েছে আলী? না, দেখা করা সম্ভব হচ্ছে না।
আমার পাঠানো লোকটাকে নাজি আটকে রেখেছে। দিন পেরিয়ে কালো নেকাব পরে প্রকৃতিতে নেমে এসেছে রাত। অ্যাড্রোসের সাথে রুদ্ধ তার কক্ষে বসেছিল নাজি। জুকি তার নিজস্ব কামরায়। ঘোড়ার পায়ের শব্দ কানে এলো। পর্দা তুলে বাইরে তাকালো জুকি। দুজন ঘোড় সওয়ার, পোশাক আশাকে ব্যবসায়ী মনে হচ্ছে। ঘোড়া থেকে নেমে নাজির কক্ষের দিকে হাঁটা শুরু করলো। ওদের চালচলন জুকির কাছে ব্যবসায়ীর মতো মনে হলো না। ততক্ষণে অ্যাড্রোস বেরিয়ে এসেছে। থমকে দাঁড়ালো আরোহী দুজন। সামরিক কায়দায় স্যালুট করলো। অ্যাড্রোস ওদের পোশাক থেকে দেখে বলল, প্রমাণ দাও। ওরা পোশাকের নিচে লুকানো অস্ত্র বের করলো, ছোট তলোয়ার এবং খজ্জর। ওদের ভেতর নিয়ে গেল অ্যাড্রোস। প্রহরী দাঁড়িয়ে রইল একপাশে। গভীর চিন্তায় ডুবে গেল জুকি। কক্ষ থেকে বেরিয়ে নাজির কক্ষের দিকে হাঁটা দিল ও। পথরোধ করে দাঁড়ালো প্রহরী। বলল, কারো ভেতরে যাওয়ার অনুমতি নেই। সে বুঝে নিল কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটতে যাচ্ছে। 2-3 দিন রাত আগের কথা মনে পড়লো তার। নাজি অ্যাড্রোসকে বলেছিল, আমি খ্রিস্টান শাসকদের সাহায্যের জন্য ডাকবো, তুমি দুজন দূত তৈরি করো। ওদেরকে অনেক দূর যেতে হবে। এরপর জুকিকে বিদায় করে বিদ্রোহের আলাপের বিষয়ে আলোচনা করছিল নাজি। দূত তৈরি করে ওদের অনেক দূর যেতে হবে। এরপর জুকি নিঃশব্দে নিজের কক্ষে ফিরে এলো। নাজির খাস কামরার সাথে সংযুক্ত জুকির কক্ষের কপাট আটা। ও চুপিসারে দরজায় কান লাগিয়ে দাঁড়ালো। অপাশের কক্ষে অস্ফুট শব্দ, কিছুই বোঝা যাচ্ছিল না। একটু পর ভেসে এলো নাজির কণ্ঠ, পরিষ্কার জনবসতি থেকে দূরে থাকবে। ওরা ধরা পড়ার সম্ভাবনা দেখা দিলে এই চিঠি নষ্ট করে ফেলবে। পথে কেউ বাধার সৃষ্টি করলে হত্যা করবে নির্দয়ভাবে। 4 দিনের সফর 3 দিন অতিক্রম করতে হবে। মনে রেখো, তোমাদের রোগ থাকবে উত্তর পূর্ব দিকে।